আজকের গল্প মরণ যেথায় পদে পদে। লেখক জ্যোতিষচন্দ্র চক্রবর্তী। আমাজনের দুর্গম নদীপথ এবং অরণ্য অঞ্চলের সর্বত্র এখনো মানচিত্রে ধরা পড়েনি, এখনো আবিষ্কার চলছে। কিন্তু এই ভয়ঙ্কর পথের বুকে আজ পর্যন্ত কত মূল্যবান প্রাণ যে নষ্ট হয়ে গেল তা ভাবতেও বুকের ভেতর যেন কেমন করে ওঠে, চোখে জল আসে। ডক্টর গার্নার নামে একজন মার্কিন বৈজ্ঞানিক 5 জন সঙ্গী এবং একটি ইন্ডিয়ান ভৃত্য সঙ্গে নিয়ে একটি ছোট্ট দল তৈরি করে অ্যামাজনের জঙ্গলে রবার গাছের সন্ধানে বেরিয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরে আসতে পারেননি। সঙ্গীদের ভেতর মাত্র একজন মৃতপ্রায় অবস্থায় ফিরে এসেছিলেন, তাও তাদের সেই ইন্ডিয়ান অর্ধসভ্য ভৃত্যটির প্রাণান্তকর চেষ্টায়। যিনি জীবন নিয়ে কোনো মতে ফিরে আসতে পেরেছিলেন তার নাম ডেভিস। ডেভিস সাহেব আজ পরলোকে। তাঁদের দুর্গম পথের কাহিনী শুনলেও চমকে উঠতে হয়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। তিনি লিখেছেন, কেউ যদি আমায় জিজ্ঞেস করেন সত্যিকার সাহস দেখাবার এবং মৃত্যুর বুকের ওপর দিয়ে পথ তৈরি করে এগোবার স্থান পৃথিবীতে কোথায়, আমি বলবো একমাত্র অ্যামাজনের জলে ও জঙ্গলে। আফ্রিকার ভীষণতার কথা অনেকের মনে উদয় হতে পারে, কিন্তু একমাত্র তাঁরাই বুঝবেন এ দুয়ের ব্যবধান, যাদের পদরেখা উভয় জায়গাতেই পড়েছে। আফ্রিকা খুবই ভয়ঙ্কর, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু জলে স্থলে শূন্যে পদে পদে এমন কঠিন মরণের বাঁধন সেখানে নাই। কত ভয়ঙ্কর কি ভীষণ মৃত্যুসংকুল স্থান তা কল্পনাও করা যায় না। ডাঙায় প্যান্থার ও জাগুয়ার নামে হিংস্র গেছো বাঘ, পিউমা নামে এক শ্রেণীর সিংহ, ছোট গন্ডারের মতন দেখতে টেপির, শূকরের মতন আকৃতি পেকারি ইত্যাদি নানা রকম জন্তু জানোয়ার বাদেও খুব ছোট থেকে একেবারে প্রকাণ্ড পোড়ো গাছের গুঁড়ির মতন দেখতে অজস্র সাপের একচেটিয়া রাজত্ব। জলে অগন্তি কুমির ও ভীষণাকৃতি সব জলচর সাপ হাঁ করে আছে সর্বক্ষণ। শকুনির মতন হিংস্র জ্বলন্ত দৃষ্টি মেলে দিনরাত উড়ে বেড়াচ্ছে ভ্যাম্পায়ার নামে রক্তপায়ী বাদুড়ের দল, জীবন্ত মানুষের ও জন্তু জানোয়ারদের টাটকা রক্ত পান করবার জন্য। নিশাচর বাজের অত্যাচারী কি কম? সমস্ত গায়ে যেন কালি গোলা মেখে এক একটা বিরাট মূর্তি নিয়ে গাছের ডালে বসে থাকে। মশা মাছি পোকামাকড়ের অত্যাচার আরও ভয়ানক, বোধহয় এইসব জন্তু জানোয়ারদের অত্যাচারকেও ছাপিয়ে যায়। একটা পিঁপড়ের কামড়ে একখানা হাত একেবারে অবশ হয়ে পড়ে, যেন কেউটের ছোবল। মাছি গায়ে বসলে মনে হয় বলতা গায়ে হুল ফুটিয়ে দিল, এমনি ভয়ানক ওগুলো, আর দেখতেও রীতিমতো বড়। এইবার বলছি এখানকার মানুষের কথা। ওইসব জন্তু জানোয়ারদের উপদ্রব অত্যাচারের কথা বাদ দিলেও আজ পর্যন্ত কত ভ্রমণকারী, কত বৈজ্ঞানিক যে এই অঞ্চলের ইন্ডিয়ানদের হাতে বেঘোরে প্রাণ হারিয়েছেন তার সংখ্যা নাই। এরা অবশ্য ওদের হাতে বেশিরভাগ মারা পড়েছেন তাদের অবিমৃষ্যকারিতায়। কারণ লোকে তাদের অসভ্য, নরখাদক ইত্যাদি যতই বলুক না কেন, আমি নিজের জীবনেই পরীক্ষা করে দেখেছি যে তারাও মানুষ। প্রয়োজন বোধে অপরের জন্য তারাও প্রাণ দিতে পারে, কিন্তু তাদের একবার খেপিয়ে তুললে তাদের অত্যাচার হিংস্র পশুকেও ছাপিয়ে যায়। সভ্যতার আবরণে অসভ্যতা তারা শেখেনি। এবার আমাদের পথের কাহিনী শুরু করলাম। তখন রেললাইন হয় নাই। বলিভিয়ার ভেতর দিয়ে যে নদীটা মূল অ্যামাজনের আরেকটা শাখায় গিয়ে মিশেছে, সংবাদ পেলাম তার দুকূলে ঘন জঙ্গল, প্রচুর মূল্যবান রবার গাছে ভর্তি। আর সেই সঙ্গে এ খবরও কানে এলো যে গত 10 বৎসরের মধ্যে যে কয়জন নির্ভীক মানুষ প্রাণের মায়া তুচ্ছ করে সে নদীতে নৌকো ভাসিয়েছিলেন তারা কেউই আর ফিরে আসেননি। তাদের যে কি হলো কেউই তা জানে না। শুধু তাই নয়, কয়েক মাস থেকে রেলপথের বিভীষিকা অতি বড় সাহসীদের মনেও একটা আতঙ্কের ছাপ মেরে গিয়েছে। গত বছর ম্যাডিরা নদীর ধার দিয়ে রেলপথ তৈরি করতে এসে
একটি মার্কিন কোম্পানিকে কয়েক হাজার লোক এই অ্যামাজনের কিনারায় বলিদান দিয়ে যেতে হয়েছে। কাজ আরম্ভ করবার পর থেকে কয়েক মাসের মধ্যেই শ্বেতাঙ্গ মজুররা মরক লেগে মরার মতো একেবারে সাফ হয়ে গিয়েছিল। 200 মজুর যারা শেষ পর্যন্ত প্রাণ নিয়ে পালানোই শ্রেয় মনে করল, তারা লোহা লক্কর যন্ত্রপাতি সব ফেলে রেখে পালিয়ে বাঁচল। এই হতভাগ্য মজুররা সবাই বিদেশে চাকরি করতে এসে মারা পড়ল এ জঙ্গলের জন্তু জানোয়ার বা নররাক্ষসের হাতে নয়, বা বিষ গাছের বিষাক্ত রস লেগেও নয়। এরা সবাই প্রাণ দিল এ জঙ্গলের সর্বাপেক্ষা ভয়ঙ্কর বিভীষিকা মশার হাতে, ম্যালেরিয়ায় ভুগে। তা ভিন্ন এই নদীর ভীষণতা ও পার্শ্ববর্তী জঙ্গলের সম্বন্ধে এমন সব অদ্ভুত অদ্ভুত রোমাঞ্চকর কাহিনী শুনলাম, যা শুনলে হয় আষাঢ়ে গল্প মনে করে হো হো করে হেসে উঠতে হয়, না হয় আতঙ্কে বিভীষিকার স্বপ্ন দেখে শিউরে উঠতে হয়। কিন্তু সাহসের যাদের সীমা নাই, মরা ও বাঁচার ওজন যাদের কাছে সমান সমান, বিপদকেই যারা বরণ করতে ভালোবাসে, অজানাকে জানতে গিয়ে দুঃখের শেষ ধাপে পৌঁছে মরতে যারা আনন্দ পায়, তাদের ঠেকিয়ে রাখবে কে? নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করতে হবে সমস্ত জেনে শুনেও ডাক্তার গার্নারের উৎসাহে আমরা একদিন একটি সুন্দর সকালে হাত ধরাধরি করে হাসতে হাসতে বেরিয়ে পড়লাম। 4 মাসের উপযোগী খাদ্যদ্রব্য, 2 পাউন্ড কুইনাইন, 7টি ভালো রাইফেল, প্রচুর কার্ট্রিজ, কম্পাস, ফিতে, দা, কুরুল, দরকারি যন্ত্রপাতি ইত্যাদি সমস্ত নিয়ে আমরা প্রথমে ছোট্ট একটি খালের ভিতরে নৌকো ভাসালাম। এই খাল ধরে বরাবর কিছু দূর গিয়ে আমরা গন্তব্য নদীপথ পাব এবং সেখান থেকেই হবে আমাদের প্রকৃত যাত্রা শুরু। খালটা ছোট হলে কি হয়, স্রোতের বেগ আছে রীতিমতো। আমাদের নৌকোখানা আর বেয়ে নিতে হচ্ছে না, আপনা থেকেই স্রোতের বুকে গা ঢেলে দিয়ে তরতর শব্দে মোহনা লক্ষ্য করে ছুটেছে। অর্ধসভ্য ইন্ডিয়ান ভৃত্য মামারু পাকা মাঝি হাল ধরে নৌকোখানা ঘুরিয়ে ফিরিয়ে ঠিক মাঝখান দিয়েই চালাচ্ছে। ডাইনে বাঁয়ে দুদিকে তাকালেই বুকের ভেতর যেন ছ্যাঁত করে ওঠে। বাপরে বাপ, জঙ্গল কি গভীর, কি নিবিড়, কি অন্ধকারময়! খালের দুপাশে ঠাসাঠাসি জঙ্গল দুরারোহ খাড়াই পাহাড়ের মতন মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। নৌকো থেকে জঙ্গলের ভেতর নজর চালিয়ে শুধু কালিমাখা আঁধার ছাড়া আর বিশেষ কিছুই নজরে পড়ে না। চলতি নৌকোর ওপর বসে মনে হতে লাগলো যেন কোনো অচিন দেশের অন্ধকার অজগর পুরীর দৃঢ় দুর্গের পরিখার ভেতর দিয়ে আমরা নৌকো বেয়ে চলেছি। জলে ছোট বড় নানারকম মাছ ও কচ্ছপ ভেসে বেড়াচ্ছিল। দুপাশ থেকে গাছের ডাল ও বুনো লতার ঝোপ জায়গায় জায়গায় জলের ভেতর এসে পড়েছে, যেন খালের মুখ বেঁধে ফেলতে চায়। কিন্তু খালটার সেদিকে ভ্রুক্ষেপ নাই। কলকল শব্দে নির্ভয়ে আপন মনেই গান করতে করতে চলেছে। কিছু দূর সামনে এগিয়ে খালটা ক্রমশ চওড়া হয়ে গিয়েছে মনে হতে লাগলো। দুদিকেই জঙ্গলের বেড়া সমানভাবেই পাল্লা দিয়ে ছুটেছে। দিনের বেলাতেও মশার ভীষণ আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠলাম। এই ক্ষুদে হিংস্র প্রাণীটির অদ্ভুত ক্ষমতার কথা আগে থেকেই শুনেছিলাম, কাজেই সমস্ত শরীর যথাসম্ভব ঢেকে ফেললাম। কিন্তু তাতেও কি নিস্তার আছে? হাতে মুখে ঘাড়ের কাছে যেখানে ফাঁক পাচ্ছিল সেখানেই কামড়াতে লাগলো। নৌকোর মাঝখানে একটা মোটা টিনের চাদর পাতা ছিল। আমাদের একজন সঙ্গী বুদ্ধি করে কয়েক টুকরো কাঠ তার উপর জড়ো করে একটু কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিলেন। দপদপ করে আগুন জ্বলতে লাগলো। সঙ্গে সঙ্গে চারিদিকে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। সে আগুন দেখে গাছের ডালে ডালে নানা রকমের বানরগুলো হুক হুক শব্দ করে লাফিয়ে লাফিয়ে জঙ্গলের আরও ভেতরে পালাতে লাগলো। পাখিগুলো বিচিত্র সুরে রকমারি ডাক ডেকে উড়ে যেতে লাগলো। জঙ্গলের ভেতরে এ আগুনের আলো একটু ঢুকেছে মনে হতে লাগলো। উফ, সীমাহীন জঙ্গলের কি ভয়ানক রূপ! যেন কতকাল কত যুগ আগে থেকে সূর্যের এর ভেতর প্রবেশ নিষেধ হয়ে গেছে। আবছা আলোয় তাকিয়ে দেখে মনে হতে লাগলো
জমাট বাঁধা আধার ওর ভেতর মাথা খুঁড়ে মরছে। আলো, একটু আলো, অন্ধকার কারাগারে থেকে থেকে জঙ্গলের আবহাওয়া পর্যন্ত আলোর রূপ যেন ভুলে গিয়েছে। ডাক্তার গার্নার বললেন, এই অঞ্চলে বর্ষাও যেমনি বেশি, বন্যারও প্রকোপ তেমনি। এই দুই কারণেই এখানকার জঙ্গলগুলো হয়ে ওঠে আরো ভীষণ। এখানে মানুষের পায়ের দাগ এই জঙ্গলের জন্ম থেকে আজ পর্যন্ত কোনোদিন পড়েছে বলে মনে হয় না। হাজার হাজার বছর ধরে ডাল পাতা গাছ সব পড়ে পড়ে জমা হয়, তার উপর বছর বছর বর্ষা আর বন্যার এক গলা জল জমে পচে পচা পাঁকের সৃষ্টি করে। আমার তো মনে হয়, অবশ্য যে যতই বলুক, এই হচ্ছে পৃথিবীর আদি জঙ্গল। সঙ্গী বন্ধুটি কি ভেবে হঠাৎ জ্বলন্ত আগুনের উপর খানিকটা জল ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই দপ করে উঠেই আগুন নিভে গেল। অমনি কুণ্ডলি পাকিয়ে রাশি রাশি ধোঁয়া উঠতে লাগলো, যেন সাঁজাল দেওয়া হয়েছে। ব্যাস, আর কি। মশক বাহিনী ক্রমেই দলে পুষ্ট হয়ে আমাদের ঘেরাও করছিল। এবার ধোঁয়ারূপী কামানের মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে কোন দল কোন দিকে পালাবে দিশে পাচ্ছিল না। আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। খালের দুপাশে দৈত্যের মতন দাঁড়ানো গাছগুলোই বা কত রকমের। কোনোটা থেকে ঝালরের মতন ঝুড়ি নেমে ঝলমল করছে, কোনোটা থেকে মোটা লতাগুলো সাপের মতন কুণ্ডলি পাকিয়ে এঁকে বেঁকে দোল খাচ্ছে, কোনোটা আবার স্থির হয়ে ঝুলে আছে। দুই একটা খুব বড় লতা আবার গাছের গোড়া থেকেই অত বড় মোটা গাছটাকে একেবারে কঠিন বাঁধনে পেঁচিয়ে পেঁচিয়ে একেবারে মগ ডালে উঠে গিয়েছে। হঠাৎ দেখলে মনে হয় যেন বিরাটাকায় অজগর তার শিকারকে কবলে পেয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধছে। এমনি ধারা কত রকম দৃশ্য, কত রকম ছোটোখাটো জন্তু জানোয়ার দেখতে দেখতে এগোতে লাগলাম। আরও একদিনের পথ এগিয়ে খাল বলে আর কিছু চেনাই গেল না। এবার মনে হতে লাগলো যেন কোনো ছোট নদীর ভেতর দিয়ে আমরা নৌকো বেয়ে চলেছি। গার্নার বললেন, নদী আর বেশি দূরে নয়, যেভাবে আমরা চলেছি তাতে মনে হয় নির্বিঘ্নে খাল থেকে বেরিয়ে যেতে পারবো। বাঁদিকে জঙ্গলের ভেতর থেকে একটা জাগুয়ারের পরপর দুটো ডাক শুনতে পেলাম। খুব কাছেই, বোধহয় মানুষের গন্ধ পেয়ে বা আমাদের দেখতে পেয়ে ডেকে উঠেছে। কাল রাত্রে ওদের ডাক শুনেছিলাম। গার্নার আবার বললেন, এখানকার এই জাগুয়ারগুলো সত্যি ভয়ঙ্কর। বিশেষত এই ছোট খালগুলোর ভেতর দিয়ে যাতায়াত করা মোটেই নিরাপদ নয়। জানোয়ারগুলো যেমনি চালাক, গাছে চড়তেও তেমনি ওস্তাদ। আর শরীরের রীতিমতো শক্তি ওদের। ছোট খালের ওপর গাছপালা পড়ে পথ প্রায় বন্ধ হয়ে থাকে, আর ঠিক এই সব জায়গাতেই ঝোপের ভেতর লুকিয়ে থেকে ওরা অসতর্ক মানুষগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে ধরে খায়। এই জোড়া কাটার জানোয়ারগুলো রেগে গেলে যে কি ভয়ঙ্কর হয় তা একবার টের পেয়েছিলাম। বন্দুকের গুলিতে ঘায়েল হয়ে যাবার পরও কি রোগ, লাফিয়ে এসে ঘাড়ে পড়তে চায়। আমরা সবাই গার্নারকে গল্পটা বলবার জন্য অনুরোধ করছি, এমন সময় মামারু চিৎকার করে উঠল, নদী নদী! তাকিয়ে দেখলাম নদী। আমরা সবাই আনন্দে চিৎকার করে উঠলাম। বাঁকের মোড় ফিরতেই পরিষ্কার দেখলাম উত্তাল তরঙ্গময়ী বিরাট নদী হু হু করে ছুটেছে, যেন হুঙ্কার ছেড়ে আমাদের বলছে, নির্বোধ যাত্রী দল, মরতে কোথায় আসছো? গার্নার বললেন, হুঁশিয়ার মামারু, ওই সামনেই মোহনায় কিন্তু ঘূর্ণিপাক আছে, একবার তার ভেতর নৌকো পড়লে কিন্তু কারো রেহাই নেই। নির্ভীক মামারু হেসে হাল ধরে বসে রইল। 2 মিনিট পরেই নৌকোখানা যেন ধাক্কা খেয়ে খানিকটা পিছলে গেল। তারপরই এক পাক ঘুরে গিয়ে নাচতে নাচতে নদীর টানা স্রোতে গা ভাসিয়ে দিল। নদীতে পড়ে আমরা আনন্দে আরেকবার চিৎকার করে উঠলাম। গার্নার বললেন, আর 2 মাইল যেতে না যেতেই কিন্তু সূর্য ডুববে। যেরকম জঙ্গল দুদিকে দেখতে পাচ্ছি, তাতে কিন্তু কাল সকালের আগে নৌকো কিছুতেই ভেরানো যাবে না। শুধু জন্তু জানোয়ারের বিপদ নয়, এই নদীর দুদিকে সব জঙ্গলিদের আড্ডা আছে, ওদের পাল্লায় পড়লেই কিন্তু মুশকিল আছে। বিনা কৈফিয়তে ওদের এলাকায় প্রবেশ কিন্তু ওরা বরদাস্ত করতে চায় না। ওরা ভাবে হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে এরা এসেছে। পরন্ত সূর্যের ম্লান আলো নদীর গেরুয়া রঙের জলের উপর পড়ে চিকচিক করছে। উভয় তীরে নিবিড় জঙ্গল পাল্লা দিয়ে চলেছে। আমরাও সাথে সাথে চলেছি, কিন্তু কোথায় কোথায়? নৌকোর ওপর বসে দেখতে লাগলাম কতগুলো কুমির তীরে উঠে নির্বিকারভাবে
বালুর ওপর পড়ে আছে। মাঝে মাঝে দু একটা কচ্ছপ কিনারা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কি বিরাট আকৃতি তাদের! মনে হয় একটা আস্ত মানুষকে গিলে খেয়ে ফেলতে পারে। এক একটা অনুমান মন তিনেকের কম নয়। এক ঝাঁক হলদে পাখি বড় বড় ডানা মেলে শোঁ শোঁ শব্দ করতে করতে উড়ে গেল। আর এক ঝাঁক পিছনে, আরও এক ঝাঁক তার পিছনে উড়ে আসছে। মুহূর্তের জন্য আমরা মুগ্ধ হলাম, কিন্তু তখনই নদীর বিচিত্র সুরের গর্জন যেন আমাদের স্মরণ করিয়ে দিল আমাদের যাত্রাপথের কথা। নানাভাবে নানা ভঙ্গিতে যেন বলছে, কোথায় চলেছ উদ্ভ্রান্ত পথিকের দল? জলের উপর এ রঙের খেলা, এ পাখির ঝাঁক, সব মায়া, সব মিথ্যে। একটু পরে এই রঙের খেলা থাকবে না। পাখির ঝাঁক আকাশের গায়ে ওই তো মিলিয়ে গেল। কিন্তু তোমরা যে পথে চলেছ তার শেষ কোথায় জানো? জীবন মৃত্যুর মোহনা লক্ষ্য করে হাল ধরে তো বসে আছো, কেটে বেরিয়ে যেতে পারবে তো? গার্নারের দিকে তাকিয়ে দেখলাম নিবিষ্ট মনে কাগজের ওপর পেন্সিলের দাগ টানছেন। সম্ভবত এ পথের একখানা ম্যাপ এঁকে নিচ্ছেন। মুখ না তুলেই বললেন, 50 মাইল পর্যন্ত দিব্যি রাতারাতি বেরিয়ে যেতে পারবো মনে হচ্ছে। ঘন্টায় 4-5 মাইল বেগে এখন চলছে আমাদের নৌকো। সঙ্গীদের ভেতর একজন ছিলেন হাসির অবতার। নাম তার মরিস। মরিসের সাধারণ কথাবার্তা শুনলেও হাসি পায়। এই কষ্টের পথে পা বাড়িয়েও ওর দয়ায় আমাদের মুখের হাসি কোনো সময় মিলিয়ে যায়নি। মরিস বললেন, আর নৌকো 5 মাইল বেগে চলুক আর সিকি মাইল বেগেই চলুক, আমার কিছুতেই কোনো আপত্তি নাই। তবে রক্ষে যে আজ ওই খালের ভেতর রাতটা কাটাতে হবে না। বাপরে বাপ, মশা আর পোকা, কামড়ে একেবারে বাপের নাম বুলিয়ে দিছিল আর কি। লোকে এসব জঙ্গলে বাঘ সিংহের ভয় কেন করে তাই ভাবি। তাদের জন্য তো কত কায়দার সুন্দর সুন্দর বন্দুক বেরিয়েছে। কিন্তু এই শয়তানগুলোর সঙ্গে কি এভাবে লড়া যায়? কামান দেখেই বাইরে ককটি মারা যায়। অন্য একজন সঙ্গী বললেন, এত হাসি কিন্তু ভালো নয়। অসভ্য জঙ্গিদের সঙ্গে দেখা হতে কতক্ষণ? যতটা ভালোভাবে এগিয়ে যাওয়া যায় সেই ভালো। আর একজন বললেন, হলেই বা দেখা, বেটারা শুধু ঘুঘুই দেখেছে, আমাদের রাইফেলও জোর গলায় তার উত্তর দিতে পারবে। ফাঁদ তো কোনোদিন দেখেনি, এবার তা দেখবে। গার্নার গম্ভীর স্বরে বললেন, বাস্তবিক আমরা সভ্য জগতের মানুষ বলে যারা বড়াই করি, সেই আমরা ওইভাবে ফাঁদ দেখাতে গিয়েই তো ওদের দু চোখের বিষ হয়েছি। ওদের একচেটিয়া দোষ দিলে চলবে কেন? আর ওদের ওই তীরগুলো কি ওই আপনাদের রাইফেলের চেয়ে কিছু কম? বন্দুকের গুলিতে একটা অঙ্গ উড়ে গিয়ে অনেক সময় মানুষ বেঁচে যায়, কিন্তু ওদের ওই তীরের ফলায় এমন উগ্র বিষ মাখানো থাকে যে মানুষ তো দূরের কথা, জাগুয়ার এমনকি বিষধর সাপের গায়ে লাগলেও তাকে একবারের বেশি দুবার আর নড়তে চড়তে হয় না। শরীরের যে কোনো জায়গায় একটু ছোঁয়া লাগলেই যথেষ্ট। আর ঠিক এই রকম আত্মরক্ষার অস্ত্র ওদের না থাকলে এইসব জঙ্গলে কি টিকে থাকতে পারতো এক মুহূর্ত? কথাটা যে একেবারে নতুন, কেউ কোনোদিন শোনেনি তা নয়, তবুও সবাই হাঁ করে তা শুনল। বুকের ভেতরেও হয়তো কারু কারু একটু ধুকধুক করে উঠল। কিন্তু এ সমস্তই হাওয়ার মুখে উড়ন্ত মেঘের মতন কোথায় চলে গেল এক মুহূর্তে মরিসের কথায়। মরিস বললেন, সে যাই হোক, আমার কিন্তু একটা মস্ত বড় আইডিয়া, মানে ওই একটা প্ল্যান রয়েছে। সবাই সমস্বরে কি কি করে উঠল। মরিস বললেন, যদি ঈশ্বরের কৃপায় পৈতৃক প্রাণটা নিয়ে ফিরে যেতে পারি তবে তো আমার ইচ্ছেটা 16 কলায় পূর্ণ হবে। আমাদের ধৈর্য আর বাদ মানছিল না। বিরক্ত হয়ে বললাম, আপনার প্ল্যানটা আমাদের দয়া করে একটু বলুন না। মরিস বললেন, ওই ফেরার পথে এমন এক রকমের একটা মানুষ এই জঙ্গল থেকে আমি ধরে নিয়ে যাব যাদের মাথা নাই, যাকে বলে কবন্ধ, গলা থেকে সব বাঁধ। হাসির হররা ছুটে গেল। লোকটা বলে কি? হাসতে হাসতে ডাক্তার গার্নার বললেন, ঠিকই বলেছেন মিস্টার মরিস, এদিকে কবন্ধ জাতীয় মানুষের বাস ছিল বটে, তবে সে তো এখন বা এখানে নয়, সেও তো ওই কাওড়া নদীর তীরে। তাও তাদের সন্ধান পাওয়া গেছিল এখন থেকে প্রায় ওই 300 বছর আগে। কিন্তু সে কথা যাক, হঠাৎ করে আপনার কবন্ধ মানুষে কি প্রয়োজন হয়ে পড়ল? যথাসম্ভব গম্ভীর হয়ে মরিস বললেন, প্রয়োজন না থাকলে কি আর বলছি মশাই,
আর এই নদীর তীরে যে তারা বাস করে না, এ কথার কি কোনো প্রমাণ আপনি দিতে পারেন? আপনার দলে এসে ভিড়লাম তো ওই একটা শখেই, কবন্ধ মানুষের আশায়। কেন তা শুনবেন? আমার বহুদিন থেকে শখ, আমার বাড়ির গেটে একটি কবন্ধ দরওয়ান সঙ্গীন ঘাড়ে করে পাহারায় থাকে। হেসে এবার সবাই গড়াগড়ি দিতে লাগলো। মরিস এবার সত্যিই চটে গেলেন। আপনারা হাসছেন, হয়তো ভাবছেন বা মনে মনে বলছেন, কি এত তোমার ধনসম্পত্তি আছে হে বাপু, যে তার জন্য আবার কবন্ধ দারোয়ানের দরকার হয়ে পড়েছে? কিন্তু আমি যে প্রচুর ধনের মালিক হয়ে এই জঙ্গল থেকে যেতে পারবো না, তারই বা কি প্রমাণ আছে? গার্নার বললেন, তা সুন্দর সুন্দর কাঠ আর দামি রবার যা আছে, তা যদি চালান দিতে পারা যায়, তবে বড়লোক হতে আর কদিনই বা লাগে। তাচ্ছিল্যের হাসি হেসে মরিস বললেন, আরে ছো, আমি যাবো কোন কাঠ আর রবার নিতেই ভুতুরে জঙ্গল থেকে, শেষটা জীবনটা বেঘরে হারাই আর কি। কেন, পৃথিবীর সেরা জিনিসটার অভাব কি আছে এখানে? এর আশপাশে চারিদিকে যে সোনা আছে, আমি বেশি চাই না, এই বড় বড় 8-10খানা চাই পেলেই আমার যথেষ্ট। গার্নার হেসে বললেন, আজ অবশ্যই ব্যাপারটা রূপকথা এসে দাঁড়ালেও এমন একদিন ছিল যেদিন পৃথিবীর লোকের ধারণা ছিল যে দক্ষিণ আমেরিকার এই সব জঙ্গলে যেখানে সেখানে সোনার পাহাড়, সোনার খনি পড়ে আছে। আর এই সোনার লোভে কত লোক যে এই সব জঙ্গলে ঘুরতে ঘুরতে খেতে না পেয়ে জন্তু, জানোয়ার আর অসভ্যদের হাতে প্রাণ হারিয়েছে, তার কি কিছু ঠিক আছে? বিশেষ করে এখানকার ওই এল ডোরাডো নগরীটা নিয়ে সমস্ত সভ্য জগৎ কি কামড়াকামড়ি না করেছে। সকলেই জানতো সেখানকার রক্ত মাংসের মানুষগুলো বাদে আর সবই সোনা, শুধু সোনা, যাকে বলে সোনার স্বর্গপুরী। মাথা দুলিয়ে মরিস বললেন, বলি মশাই, অ্যামাজনের এই জঙ্গলগুলো তন্ন তন্ন করে তো আর কি খোঁজ করেনি? আমাদের সামনে ভাগ্যক্রমে পড়েও তো যেতে পারে। হাসি চেপে গার্নার বললেন, কিছুই অসম্ভব নয়। বিশেষ করে এই নদীটার সবটাই কি মানুষ জানতে পেরেছে? আমার মনে হয় এই নদীটা পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বড় শুধু তা নয়, এ আবার রহস্যময়ী। এই দেখুন না কেন, এর যে শাখাটার ওপর দিয়ে আমরা এখন চলেছি, এর রং গেরুয়া। আবার গুয়াসোর নামে যে আর একটা শাখা আছে, তার জলের রং একেবারে দুধের মতো সাদা। ব্রঙ্কোর জল এত পরিষ্কার, এত নির্মল, যেন স্ফটিক আগুনে গলিয়ে কে ঢেলে রেখেছে। আবার নিগ্রো নামে যে বড় শাখাটা আছে, তার জলের রং একেবারে কালি গোলার মতন। এর মাঝখান দিয়ে একবার স্টিম লঞ্চে পার হয়েছিলাম। এক জায়গায় মনে হয়েছিল যেন সমুদ্রের ভেতর দিয়ে চলেছি, তার একুল ওকুল কিছুই দেখা যায় না, আর দুপাশে ঠাসা এই বিশাল এই জঙ্গল আগাগোড়া। তন্ময় হয়ে গার্নারের কথা শুনছিলাম। নৌকোখানা বাঁ দিকের কিনারা থেকে 50 দূর দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা আকাশ ফাটা গুরু গম্ভীর আওয়াজে একবারে সবাই একসঙ্গে চমকে উঠলাম। পাখির ডাক বটে, কিন্তু কি কর্কশ গম্ভীর। মামারু বললে, নিশাচর বাজ, বাগে পেলে মানুষকেও ছাড়ে না। সূর্য মস্ত একটা রাঙা আগুনের গোলার মতো জঙ্গলের গাছগুলোর মাথায় গিয়ে দাঁড়িয়েছে। এখনই হয়তো টুক করে ডুব মারবে। একেবারে কিনারার জঙ্গল থেকে আর একটা বুক কাঁপানো গর্জন শুনতে পেলাম। সবাই সেদিকে তাকালাম। মামারু বললে, পিউমা, ওই দেখুন, আমাদের দেখতে পেয়ে কেমন জল জলে চোখ মেলে জিভ বার করে তাকাচ্ছে। আমাদের একজন সঙ্গী বন্দুক তুলতে গেলেন। ইঙ্গিতে তাকে নিষেধ করলাম। পিউমাটার দিকে তাকিয়ে দেখতে লাগলাম, কি ক্ষুধিত জ্বলন্ত দৃষ্টি ওর চোখ দুটোয়। আমরা সবাই সেদিকে তাকিয়ে দেখছি। ঠিক এমন সময় হালের মাঝি মামারু একটা ভীষণ চিৎকার করে উঠল। সে ত্রাসের স্বর শুনেই চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে যে দৃশ্য দেখলাম, তাতে আমাদের বোধ হয় সকলের বুকের স্পন্দন একসঙ্গে থেমে গেল। একটা প্রকাণ্ড সাপ, উটের মতন মুখ তার, ভয়ঙ্কর পাইথনের মতন কতকটা দেখতে। উট যেমনিভাবে গলা বাড়িয়ে উঁচু গাছ থেকে পাতা টেনে খায়, তেমনিভাবে জল থেকে মুখ তুলে বিরাট হাঁ করে আমাদের দিকে এগিয়ে এলো এবং সঙ্গে সঙ্গে নৌকোর গলুই কামড়ে ধরল।
অতর্কিত আক্রমণে এক মুহূর্ত হতভম্ব হয়ে গেলাম। তারপরে চট করে রাইফেল তুলতে গেলাম, কিন্তু তার আগেই সাপটা মুখ দিয়ে নৌকো কামড়ে ধরে একদিকে কাত করে ফেলল। মুহূর্তে গার্নারের ও আমার রাইফেল একসঙ্গে গর্জে উঠল। এক ঝলক তাকিয়ে দেখলাম সাপটা ভীষণ আহত হলে বটে, কিন্তু এক প্রবল ঝাঁকানি দিয়ে নৌকোখানাকে সঙ্গে সঙ্গে একেবারে উপুর করে ফেলল। সন্ধ্যার অন্ধকার। সেই বিপুল জলরাশির ভেতর কে যে কোন দিকে ছিটকে পড়ল, কে যে নৌকোর তলায় চলে গেল, কারুর আর তা দেখবার অবসর হলো না। কে মরল কে বাঁচল ঠিক এই অবস্থায় কারুর পক্ষে তা দেখাও সম্ভব নয়। আমিও নৌকো থেকে ছিটকে পড়ে অথই জলে এক চুবানি খেয়ে ভেসে উঠলাম। কোনো দিকে কারো দিকে তাকাবার সময় নাই। সেই ভীষণাকার ক্রুদ্ধ আহত সাপটা বুঝি আবার তেড়ে আসছে। সাঁতরে গেলেই ধরে ফেলবে নিশ্চয়ই। পাগলের মতন সাঁতরে কিনারার দিকে ছুটলাম। নিজের জীবনকে যে মানুষ কত ভালোবাসে ঠিক চরম মুহূর্ত উপস্থিত না হলে তা বুঝবার উপায় নেই। কিনারা লক্ষ্য করে তীর বেগে ছুটেছি। এইটুকু তো মাত্র সাঁতরেছি, কিন্তু এরই ভেতর যেন হাত দুখানা অবশ হয়ে পড়েছে। ওই যে অস্পষ্ট আলোকে কিনারা দেখা যাচ্ছে, প্রায় এসে পড়েছি তাহলে। আতঙ্কে আরও জোরে সাঁতরাতে লাগলাম। এই সময়ে অস্পষ্ট আলো আঁধারে দেখলাম বাঁদিক থেকে কি একটা জানোয়ার যেন আমাকেই লক্ষ্য করে জলের ওপর দিয়ে তীর বেগে ছুটে আসছে। কুমির নয় তো। আমার মাত্র কয়েক হাত পেছনে আবার জল তোলপাড়ের শব্দ শুনতে পেলাম, যেন এদিকেই এগিয়ে আসছে কিছু। নিশ্চয়ই সেই পায়থনাকৃতি সাপটা আহত হয়ে তাড়া করেছে আমায় ধরে ফেলল বলে। ওই তো কিনারা দেখা যাচ্ছে, কিন্তু আর আমি যেন এগোতে পারছি না। হিংস্র নিঃশ্বাস দিয়ে যেন সাপটা আমায় পিছু টেনে নিচ্ছে। হঠাৎ পিছন থেকে কুমির কুমির বলে ভাঙা গলায় কি চিৎকার করে উঠল। এ কি, এ যে গার্নারের গলার স্বর। আমার পেছনে যে জল তোলপাড়ের শব্দ শুনছিলাম তা সেই সাপটার নয়, গার্নারের। এদিকে বাদিক থেকে কুমিরটাও প্রায় 10 হাত ব্যবধানে এসে পড়েছে। এই ভীষণ মুহূর্তে কি করব কিছু আর বুঝতে না পেরে টুপ করে ডুব মেরে একেবারে মাটির সঙ্গে মিশে গিয়ে কিনারার মাটি পেয়ে লাফিয়ে গিয়ে কুলে উঠলাম। সঙ্গে সঙ্গে কয়েক হাত মাত্র পেছনে জলের ভেতর শুনতে পেলাম একটা ঝটফটানির শব্দ, আর সেই সঙ্গে গার্নারের আর্তস্বর। কিন্তু এক মুহূর্ত মাত্র, তারপরই সব নীরব নিস্তব্ধ। কেবল পাশে মূর্তিমান অন্ধকারের অনন্ত বিরাট রূপ ধরে দাঁড়িয়ে নিবিড় জঙ্গল, আর তারই নিচে হিংস্র প্রাণী পরিপূর্ণ নদীর ক্রুদ্ধ হুঙ্কার। অন্ধকারে যত দূর দৃষ্টি যায় তাকিয়ে দেখলাম যদি সঙ্গীদের ভেতর এখনো কেউ বেঁচে থাকে, যদি কাউকে দেখতে পাই যে সাঁতরে আসছে, কিন্তু কই, কাউকেই তো দেখি না। তবে কি আমি একমাত্র দলের ভেতর বেঁচে আছি? আর একটুক্ষণ আগে আমার যে 5 জন সঙ্গী ছিলেন তাদের ভেতর আর কেউই বেঁচে নাই। তবে আমার বেঁচে লাভ কি? আমিও তাহলে নদীর ভেতর ঝাঁপিয়ে পড়ি, কিন্তু না, কাপুরুষের মতন মরণের কাছে আত্মসমর্পণ করব না। একেবারে কিনারায় তখন আমি দাঁড়িয়ে জল থেকে পা তুলে সবে তীরে ডান পাখানা বাড়িয়েছি, অমনি ভুস করে বালি ও পাঁকের ভেতর পা দুখানা হাঁটু পর্যন্ত ডুবে গেল। বাঁ পাখানা যেই তুলতে যাই অমনি ডান পাখানা আরও ডুবতে থাকে। অসহায়ের মতন চারিদিকে একবার তাকিয়ে জঙ্গলের দিকে দৃষ্টি ফেলতেই একজোড়া জ্বলন্ত আলোর সঙ্গে আমার চোখাচোখি হলো। মনে হলো যেন ছোট আলো দুটো এদিকেই এগিয়ে আসছে। সেই পিউমাটা নয় তো? নৌকার উপর থেকে তার মেঘ গর্জন শুনেছিলাম, তার চোখ দুটো এইভাবেই জ্বলতে দেখেছিলাম। সেই তাহলে ধেয়ে আসছে। মৃত্যু যখন তার করাল ছায়া বিস্তার করে অসহায় শিকারকে নিষ্ঠুর মরণের জালে জড়িয়ে ফেলে, তখন কি এমনিভাবেই সে হতভাগ্যকে চারিদিক থেকে একেবারে সম্পূর্ণ অসহায় করে তার আত্মরক্ষার সমস্ত শক্তিটুকু কেড়ে নিয়ে তিলে তিলে পলে পলে নিঃশেষ করে মারে? রাইফেলটার কথা মনে হলো, কিন্তু আত্মরক্ষার বৃথা আশা। নদীর ঘূর্ণিপাকে ঘুরতে ঘুরতে কোন অতল তলে সেটা নৌকার সঙ্গেই চলে গিয়েছে। অদূরস্থ ঝোপের ভেতর জোনাকির আলোর মতন
দুটো ওই যে জ্বলছে, এবার চাপা গর্জনও শুনতে পাচ্ছি। সেই পিউমাটাই বটে, কিন্তু এভাবে শেষটায় পিউমার হাতে জীবন দেব? আলো যে নিচু হয়ে গেল, লাফিয়ে এসে পড়বে তাহলে এবার। অসহায় দৃষ্টি মেলে আর একবার নদীর দিকে তাকালাম। পাতলা অন্ধকারে মনে হলো কে যেন সাঁতরে আসছে। আমার সঙ্গীদের ভেতর কেউ নয় তো? মানুষ যখন অথই জলে হাবুডুবু খায়, তখন এক গাছি খড়ও সামনে দিয়ে ভেসে গেলে সেইটা ধরেই বাঁচতে চেষ্টা করে। তখন সে ভুলে যায় যে তার হাতের একটা আঙুলের ভাঁড়ও বয়ে নেওয়ার সাধ্য নেই সে খড়গাছির। ভালো করে তাকিয়ে দেখলাম আমার সঙ্গীদের ভেতর কেউ নয়, ধেয়ে আসছে আমারই মৃত্যুদূত। একটা প্রকাণ্ড কুমির হাঁ করে আমার দিকে এগিয়ে আসছে। দুখানা পাই এবার বালির ভেতর ডুবতে আরম্ভ করেছে। এক চুল এদিকে ওদিকে নড়ে কার সাধ্য। হাত দুখানা দুপাশে শিথিল হয়ে পড়ে গেল। সম্মুখ পেছন দুদিক থেকে মরণ ধেয়ে আসছে। জল জঙ্গল দুদিকেই মৃত্যুদূত। মৃত্যুর হিংস্র নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছে। এই তাহলে শেষ। কুমিরটাও 5 হাতের মধ্যে এসে পড়েছে, পিউমাটাও একেবারে সামনে। উফ, কি ভয়ঙ্কর! আমার চোখ দুটো বুজে এলো। থপাস করে জলমাখা বালুর ওপর বসে পড়লাম, আর সঙ্গে সঙ্গে এক বিরাট হুঙ্কার ছেড়ে পুমাটা দিলে আমার উপর লাভ। কিন্তু এ কি, লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার মাথার উপর দিয়ে গিয়ে জলে পড়ল নাকি? আরে বাপরে বাপ, এ যে ভীষণ লড়াই! পিউমাটা আমার গায়ে এসে পড়তে গিয়ে একেবারে কুমিরটার ওপর গিয়ে পড়েছে। হাঁটু জলের ভেতর আমার কাছ থেকে মাত্র 3 হাত তফাতে তুমুল যুদ্ধ চলছে। এ কি ব্যাপার! এক মুহূর্ত দেখেই বুঝলাম এ যে সে লড়াই নয়, আমারই মতো ওদের জীবন মরণের সন্ধিস্থল এটা। একজন চায় ডাঙায় তুলতে, আর একজনে চায় গভীর জলে টেনে নিয়ে যেতে। চিৎকারে জলের শব্দে নদী একেবারে তোলপাড় করে ফেলেছে। একেবারে হাল ছেড়ে দিয়ে এই ভয়াবহ দৃশ্য দেখছি, হঠাৎ মনের অন্তঃস্থল থেকে কে যেন আমায় একটা প্রবল ঝাঁকানি দিয়ে বলল, হাঁ করে দেখছো কি? পালাও মুসাফির, পালাও। মন বিদ্রোহী হয়ে উঠল। মরব, কিন্তু কাপুরুষের মতো নয়। শরীরে নতুন বল সঞ্চার করে হাতের ওপর ভর দিয়ে অতি কষ্টে পা দুখানা তুলে চতুষ্পদ জন্তুর মতন 4 হাতে পায়ে ভর দিয়ে জঙ্গলের দিকে এগিয়ে চললাম। এভাবে প্রায় 30 হাত গিয়ে গাছের পাতা হাতে ঠেকল। পাঁকের ওপর গাছের পাতা পুরু হয়ে পড়ে পচে একটা দামের সৃষ্টি করেছে। এখানটায় আর পা বসে যায় না। খাড়া হয়ে দাঁড়ালাম। জঙ্গল এখান থেকেই শুরু। পেছনে সেই জল তোলপাড় ও গর্জন সমানভাবে চলছে। আশ্চর্য, জলের ভেতর কুমিরের সঙ্গে পিউমাটা এখনো লড়ছে। শেষ পর্যন্ত একজন জিতবেই, তখন নতুন করে আবার বিপদ দেখা দিতে পারে। দিতে পারে কেন, দেবেই। কারণ ওদের লড়াইয়ে তো আর সন্ধি নেই, বা রণে ভঙ্গ দিয়ে পলায়নও নেই। একজনকে অপরের কাছে শেষ পর্যন্ত জীবন দিতে হবেই। এই জঙ্গলের ভেতরই উপস্থিত আশ্রয় নিতে হবে। তারপর বরাতে যা আছে তাই হবে। নদীর ওপর অন্ধকারের ভেতর একটু আবছা আলোর রেখা দেখা গেলেও জঙ্গলের দিকে তাকিয়ে আমার চক্ষু স্থির হয়ে গেল। চোখ দুটোর পাতা সম্পূর্ণ বন্ধ করে তার ভেতর ঢোকাও যা, চোখ চেয়ে ঢোকাও তাই। অন্ধকার যে এত গাঢ়, এত মিশমিশে হতে পারে, এ ধারণারও বাইরে ছিল। সঙ্গে টর্চ, দেয়াশলাই যা কিছু ছিল, কোথায় যে তা চলে গিয়েছে তা জানে ওই রাক্ষসী নদী। কিন্তু আর একটি মুহূর্ত অপেক্ষা করা চলে না। পিউমাটার গোঙানি শোনা যাচ্ছে এবার। সেও তাহলে আমার সঙ্গীদের পথেই চলল। বিশ্বাস নেই এ অঞ্চলের কুমিরদের, এরা সব পারে। হয়তো ডাঙা থেকেই হিড় করে টেনে জলে নামাবে। কিন্তু এ কি! প্রথমেই যে কাঁটা ঝোপ আর লতা পাতায় আমার পথ রোধ করল। কাঁটার ঘায়ে কপাল থেকে রক্ত পড়ছে নাকি? উফ, কি ভীষণ! যেন জঙ্গলের দুর্গোদ্বারের সশস্ত্র প্রহরী এরা। এই সূচিভেদ্য অন্ধকারে কাঁটা ঝোপ ঠেলে পথ তৈরি করে আর এক পাও যে এগোনো অসম্ভব। তাহলে উপায়? কিন্তু আমি যে দুর্গম পথের যাত্রী, পথ তো আর কেউ আমার জন্য আগে থেকে এসে তৈরি করে যায়নি। পথ আমার, আমাকেই তৈরি করে নিতে হবে। মুহূর্তে উপুর হয়ে শুয়ে পড়ে সাপের মতন এঁকে বেঁকে বুকে হেঁটে
শুকনো পাতা আর লতার কাঁটা সরিয়ে এগোতে লাগলাম। উফ, কি ভয়ঙ্কর! হাজারে হাজারে লাখে লাখে মশা এসে ছেয়ে ধরেছে। সমস্ত শরীর ঢাকা থাকলেও মুখ, গলা ও ঘাড়ের পাঁচ দিয়ে এরই ভেতর যেন ক্ষতবিক্ষত করে ফেলেছে। কত যুগ ধরে যেন গাছের পাতা আর ডালপালা মাটিতে পড়ে পড়ে জমা হয়ে আছে। তার উপর আবার বর্ষায় বন্যার জল সম্ভবত কিছুদিন স্থির হয়ে থেকে আরো ভীষণতার সৃষ্টি করেছে। শুকনো পাতার আবরণের নিচে আটার মতো কাদা, হাত পা যেন টেনে ধরছে। জঙ্গলের ভেতর সাপের মতন এগিয়েই চলেছি। মশকের গুঞ্জন, নাম না জানা পাখির ডাক, আশেপাশে ঝিঁঝি পোকার একটানা শব্দ, মাঝে মাঝে অদূরে পাতার খসখস শব্দ কানে আসছে। পাতার শব্দে মনে হয় কোনো ছোটখাটো জানোয়ার চলাফেরা করছে। কিছু দূরে একটা জাগুয়ারের পরপর কয়েকটা ডাক কানে এলো। বোধহয় ৩০০ হাত দূরেও নয়। গভীরতম জঙ্গলে এসে পড়েছি, আর মাটিতে থাকা নিরাপদ নয়। এবার গাছে উঠতে হবে। গাছেই রাতটা কাটিয়ে দেব। উঠে দাঁড়িয়ে অন্ধের মতন চোখ চেয়ে গাছ হাতড়াতে লাগলাম। একি সাপ! দুহাত পিছনে লাফিয়ে পড়লাম। কিন্তু তখনই আমার মনে পড়ল, এই জঙ্গলে মোটা মোটা লতাগুলো বিরাট লম্বা সাপের মতন কুণ্ডলি পাকিয়ে ঝুলতে তখন নৌকা থেকে দেখেছিলাম। এ নিশ্চয়ই হয়তো সেই সর্পাকৃতি লতা। এক পা এগোলাম, হাত বাড়ালাম। কিন্তু যদি সত্যি সাপ হয়, এই জঙ্গলে সাপের আর অভাব কি? সাপের হাতে পড়েই তো আমাদের এই পরিণাম। হতভাগ্য সঙ্গীদের কথা মনে পড়ল। দুচোখ বেয়ে অশ্রুর ধারা ছুটল। তারা কেউই আর বেঁচে নেই। আমিও এখন মরণের সাথে লড়াই করছি। আমি বেঁচে আছি, কিন্তু না, আর চিন্তা করতে পারি না। সাপ হোক আর লতাই হোক, আমি ওই আঁকড়ে ধরব। দুহাত বাড়িয়ে ধরলাম। সত্যি লতাই বটে, সাপ নয়। মোটা লতাটা নিশ্চয়ই পেঁচিয়ে পেঁচিয়ে গাছের ডাল থেকে নেমে এসেছে। আমি তাহলে এই লতা বেয়েই গাছের ডালে উঠতে পারব। দুই হাতের ওপর শরীরের সম্পূর্ণ ওজন রেখে ঝুলে ঝুলে উঠতে লাগলাম। কিন্তু যে ডাল থেকে শিকড়টা নেমেছে, সেটা কত উঁচুতে যে তা ঠিক নেই। অন্ধকারে কিছু কি আর বুঝবার জো আছে? এবার ডালটা পেয়েছি। শিকড়টা এখান থেকেই নেমেছে বটে, কিন্তু এ কি! এত পিছল কেন? এত উপরে গাছের মোটা ডালে এত পিচ্ছলতা! সম্ভবত আলো বাতাসের অভাব আর বৃষ্টির জন্যই এরূপ অবস্থা। খুব সাবধানে, অতি কষ্টে ঘোড়ায় চড়ার মতন করে মোটা ডালটার দুদিকে দু পা দিয়ে জড়িয়ে বসলাম। এদিক ওদিক সরতে গিয়ে হয়তোবা হরকে হুড়মুড় করে নিচের কাঁটা ঝোপের ওপরেই পড়তে হবে। আর এত অন্ধকারে করাই বা যাবে কি? রাতটা এভাবে কাটিয়ে দেওয়া ছাড়ার উপায় নেই। স্থির হয়ে না বসতে বসতেই প্রথমেই মনে পড়ল হতভাগ্য সঙ্গীদের কথা। গার্নারকে তো চোখের ওপর কুমিরে টেনে নিয়ে চলে গেল। অন্যান্য সঙ্গীরা তো চিরদিনের জন্য চলে গেছে। তারা সাপের মুখে না নদীর অতল জলরাশির ভেতর সলিল সমাধি নিয়েছে, একমাত্র জগদীশ্বর তা জানেন। আর আমি এখনো এই মৃত্যু সংকুল পারিপার্শ্বিকের ভেতর মরণ যন্ত্রণা ভোগ করছি। অসহ্য! হাজারে হাজারে রক্তলোলুপ মশা মাছি এসে ঘিরে ফেলেছে। সমস্ত শরীর জামায় ঢাকা। মুখখানা আর গলা ও ঘাড়ের পাশে যেন অসহ্য মৌমাছি এসে দংশন করছে। মনে হচ্ছে যেন কপাল ও গাল থেকে রক্ত ঝরে পড়ছে। সমস্ত শরীরে যেন ক্রমাগত কে উগ্র বিষ ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু এভাবে এদের ভীষণ আক্রমণ থেকে নিজেকে কতক্ষণ জীবন্ত রাখতে পারবো? প্যান্টের পকেটে একখানা বড় রুমাল ছিল। সেইখানা তাড়াতাড়ি বার করে দুহাতে নেড়ে আত্মরক্ষা করতে চেষ্টা করতে লাগলাম। কিন্তু এভাবে রাতটা কি কাটিয়ে দিতে পারবো? ওহ, একটা মিনিটও যেন অসহ্য বলে মনে হচ্ছে। আর সমস্ত রাত। কিন্তু উপায় কি? যেন একটা আশপাশ দিয়ে ঘুরঘুর করে বেড়াচ্ছে। কাঠবেড়ালি কিংবা ওই শ্রেণীর কোনো প্রাণী হবে। মাঝে মাঝে উঁচু ডালে বানরের হুঁক শব্দ শোনা যাচ্ছে। তারা বোধহয় টেরই পায়নি যে একজন অজানা অতিথি তাদের গাছে আজ রাত্রের মতন আশ্রয় নিয়েছে। কিসের একটা চাঁপা ক্রুদ্ধ গর্জন কানে এলো, সম্ভবত গাছের নিচে থেকেই।
নিচের দিকে তাকিয়ে দেখলাম জমাট বাঁধা অন্ধকারের ভেতর সবুজ রং মাখানো দুটো আলো ঠিক পাশাপাশি। নিশ্চয়ই এ কোনো হিংস্র জন্তু আমায় দেখতে পেয়ে এভাবে গর্জন করছে। সেই পিউমাটার চোখ দুটো প্রায় এই রকমই জ্বলতে দেখেছিলাম। জানোয়ারটার দুটো চোখের মণি থেকে আলো যেন ঠিকরে বেরুচ্ছে, আর সে যে আমার দিকে স্থির দৃষ্টিতে মুখ উঁচু করে তাকিয়ে আছে তা বেশ বুঝতে পারছি। কি ভীষণ জানোয়ার! এই গাঢ় অন্ধকারেও আমার অস্তিত্ব এখানে টের পেয়েছে। চোখের জ্বলন্ত আলো ফেলে জঙ্গলের সর্বত্র শিকার সন্ধানে এরা বোধহয় অন্ধকারেও এমনিভাবে ঘুরে বেড়ায়। কিন্তু কি জানোয়ার ওটা! আমার মনের কথা বুঝতে পেরে যেন আমায় পরিচয় দেওয়ার জন্যই জানোয়ারটা ভীষণ গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে খানিকটা উত্তর দিকে সরে গেল। সর্বনাশ! এ যে জাগুয়ার! নিরস্ত্র আমি, এখন উপায়? ওর হাত থেকে রেহাই পাওয়া যে সম্পূর্ণ অসম্ভব। গাছের একেবারে মগডালে গিয়ে উঠলেও তো আমায় রেহাই দেবে না। আর এই ঘোর অন্ধকারে ডালপালা কিছুই তো দেখতে পাচ্ছি না। এখন কি করব? এতক্ষণ যা হোক একরকম কাটিয়েছি, কিন্তু জাগুয়ারটা ওদিকে সরে গেল কেন? সর্বনাশ! আলো দুটো যে উপর দিকে উঠে আসছে। জানোয়ারটা তাহলে গাছ বেয়ে আমায় আক্রমণ করতে আসছে। যাক, এবার তাহলে আমায়ও সঙ্গীদের পথেই যাত্রা করতে হলো। সমস্ত শরীরটার ভেতর যেন একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। চট করে আমার মনে পড়ে গেল আমার পিঠে ঝুলানো ছোট ক্যাম্বিসের ব্যাগটার ভেতর একখানা ঝকঝকে ছোরা আছে। ঝাঁ করে সেটাকে টেনে বার করলাম। তারপর দৃঢ়ভাবে ছোরাখানা ডান হাতে ধরে প্রস্তুত হয়ে বসলাম। একখানা ছোরা মাত্র হাতে নিয়ে গাছের ডালের ওপর বসে হিংস্র জানোয়ারের সঙ্গে হাতাহাতি লড়াই করা কি সম্ভব? কিন্তু তাই বলে তার কবলে গা এলিয়ে দিয়ে মৃত্যুর প্রতীক্ষা করব কেন? যতক্ষণ জীবন আছে বাঁচতে চেষ্টা করতে হবে ততক্ষণ। ওই যে জানোয়ারটা এবার এদিকে এগিয়ে আসছে। ভয়ঙ্কর চোখ দুটোয় যেন প্রতিহিংসার আগুন জ্বেলে অন্ধকারে পথ দেখে দেখে আসছে। এরাই তো এই মৃত্যু সংকুল জঙ্গলের সর্বময় কর্তা। অপরের অনধিকার ওদের এলাকায় ওরা বরদাস্ত করবে কেন? হাতের দৃঢ় মুষ্টির ভেতর ছোরাখানা একবার কেঁপে উঠল। সমস্ত শরীরের শিরা উপশিরার ভেতর দিয়ে যেন একটা প্রবল রক্তের স্রোত বয়ে গেল। মৃত্যুপুরীর এ আর এক নতুন দূত আসছে সমনের হুকুম বহন করে। এবার জাগুয়ারটা গাছের যে ডালটায় আমি বসে আছি সেইটার ওপর দিয়েই নিঃশব্দে গুড়ি মেরে মেরে কুঁজো হয়ে এগোচ্ছে। যেন তার মতলব বা তার অস্তিত্ব আমি টেরই পাইনি। এবার খুব কাছে এসে পড়েছে, হয়তো এখনই লাফ দেবে। বসে পড়েছে বলেই মনে হচ্ছে। ছোরাখানা উঁচু করে বাগিয়ে ধরলাম। সূচিভেদ্য মিশমিশে অন্ধকারে ওর জ্বলন্ত চোখ দুটো ছাড়া শরীরের কোনো অংশই আর দেখতে পাইনি। তারপর এক মুহূর্ত, তারপরে বিকট গর্জন, এবং সঙ্গে সঙ্গে জাগুয়ারটা দিলে আমার উপর লাফ। ছোরাখানার মুখ উঁচু দিকে ধরা ছিল। স্যাঁত করে মাথা ও শরীর একসঙ্গে নিচু করেই ছোরাখানা দিয়ে এত জোরে ঘা মারলাম যে জাগুয়ারটা লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার শরীরের উপর দিয়ে লাফিয়ে পিছন দিকে গিয়ে পড়ল এবং ছোড়ার প্রবল আঘাত সহ্য করতে না পেরে ডালের পাঁচ দিয়ে গড়িয়ে হুড়মুড় করে নিচে পড়ল। যেন গাছটার একখানা ডাল ভেঙে মাটিতে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে সে কি আকাশ ফাটা গর্জন! কিন্তু আশ্চর্য, একটা নখের আঁচড় পর্যন্ত আমার গায়ে লাগেনি। তীক্ষ্ণ ধার ছোরাখানা জাগুয়ারটার পেটে প্রায় আমূল বিদ্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে। ছোড়া পেটে বেঁধা অবস্থায় জাগুয়ারটা গাছ থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে যন্ত্রণায় চিৎকারে সমস্ত জঙ্গল যেন মাথায় করে তুলেছে। এবারও কি তাহলে রেহাই পেলাম? মৃত্যুর করাল ছায়া এবারও কি আমার মাথার উপর থেকে সরে গেল? কিন্তু শেষ সম্বল ছোরাখানা, সেখানাও যে হাতছাড়া হয়ে গেল। এখন যদি নতুন করে আবার বিপদ দেখা দেয়, তখন উপায়? ও কি সর্বনাশ! জাগুয়ারটা যে গর্জন করতে করতে আবার গাছের উপর উঠে আসছে। তরতর করে গাছ বেয়ে উঠছে দেখি। এখন উপায় কি? আহত জাগুয়ার সিংহের চেয়েও ভীষণ হয় শুনেছি। এ তো তাহলে এখনই আমায় টুকরো টুকরো করে ফেলে দেবে। আর জলে জঙ্গলে যেখানে পদে পদে জীবন নিয়ে ছিনিমিনি, যেখানে হিংস্র দৃষ্টি মেলে প্রতি মুহূর্তে তাকিয়ে থাকে মৃত্যুদূত, সেখান থেকে প্রাণ নিয়ে ফেরার আশাও আমার পক্ষে বাতুলতা নয় কি? একটু আগে একখানা ছোরা
আমার আত্মরক্ষার শেষ অস্ত্র, সে সম্বলটুকুও হাতছাড়া হয়ে গেছে। এবার আমি মুক্ত, একেবারে মুক্ত, স্বাধীন। অ্যামাজনের যাত্রী আমি, আমায় অধীর হলে চলবে কেন? কত বন্ধু আমাদের এর আগে এই বন্ধুর পথে পা বাড়িয়ে হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। আজ সন্ধ্যায় ছিলাম আমরা 6 জন, আছি মাত্র আমি একা। এখনো আছি, আমার অস্তিত্ব এখনো আমি অনুভব করছি। কিন্তু ওই যে ক্রুদ্ধ আহত জাগুয়ারটা ধেয়ে আসছে নিষ্ঠুরভাবে আমার পানে গর্জন করতে করতে। ওর নিষ্ঠুর নিষ্করুণ আক্রমণে আর এক মুহূর্ত বাদে থাকব না। এখানে দয়া নেই, মায়া নেই, অনুকম্পা নেই, আছে শুধু একমাত্র বিশ্বগ্রাসী হিংসার চুপকাঠ। কিন্তু চিন্তার আর সময় নাই। ওই যে এসে পড়ল। ভয় ভাবনা মন থেকে সরে গেল। নির্বিকারের মতন ডালটার ওপর লম্বালম্বি হয়ে শটান শুয়ে পড়লাম। ডাইনে বায়ে অন্ধকার পুরীর অসীম শূন্যতা। যে কোনো দিকে পাশ ফিরলেই অন্তত 25 হাত নিচে কাঁটা ঝোপের ওপর অথবা শুকনো ডালপালার ওপর অসহায়ের মতন পড়তে হবে। কিন্তু তার আর আবশ্যক নাই। ওই যে আহত জাগুয়ারটা এসে পড়েছে। কিন্তু আমি কি করছি? আমি শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করছি? না, তা হয় না। হলামই বা অস্ত্রহীন, তাই বলে চিত হয়ে শুয়ে ডালটাকে পিঠের দিক থেকে 2 হাতে বেশ জোরে আঁকড়ে ধরলাম। তারপর পা দুখানা একত্র করে শূন্যে তুললাম। কোনো এক অদৃশ্য শক্তি যেন আমার শরীরে শক্তির প্রবাহ ঢেলে দিল। আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। আমি একটি আসন্ন অতি ভীষণ মুহূর্তের অপেক্ষায় নিঃশ্বাস বন্ধ করলাম। তারপরই আমার পায়ের কাছ থেকে মাত্র 5 হাত দূরে জাগুয়ারটা হঠাৎ নিচু হয়েই মেঘ গর্জন করে দিল আমায় লক্ষ্য করে লাফ। প্রস্তুত হয়েই ছিলাম। জীবন মৃত্যুর এ সন্ধিক্ষণে মানুষ কিছুমাত্র কার্পণ্য করে না তার শরীরের সমস্ত শক্তিটুকু নিঃশেষে ব্যয় করতে। জোড়া পায়ের লাথি। বিশেষত এ সময়ে জাগুয়ারটা হজম করে উঠতে পারল না। দুখানা সবুট পায়ে এত জোরে প্রকাণ্ড এক লাথি ছুড়লাম যে এবারও জাগুয়ারটাকে বিফল হয়ে ছিটকে গাছপালার উপর দিয়ে মাটিতে গিয়ে হুড়মুড় করে পড়তে হলো। কিন্তু তার নখের আঁচড়ে আমার হাঁটুর কাছ থেকে খানিকটা ছিঁড়ে গেল। আশ্চর্য! এবারও তাহলে অদ্ভুত উপায়ে ওর আক্রমণ প্রতিরোধ করলাম। কিন্তু আবার যদি আসে, আবারও। কিন্তু সে ভাবনা এখন নয়। ভাবতে গেলে সে ভাবনার শেষে পৌঁছতে পারবো না। ভাবনার মাঝে খেই হারিয়ে যাওয়া দূরের কথা, গোড়াকার সূত্রই ধরতে পারবো না। জাগুয়ারটার গর্জন সমানভাবেই চলছে, কিন্তু এবার গর্জনে আর সে হুঙ্কার নাই। শেষটায় যেন কতকটা গোঙানির মতো। ছোড়ার আঘাতে নিশ্চয়ই গুরুতরভাবে আহত হয়েছে। নিচের ঝোপঝাড় লতা পাতা সব যেন কে ভেঙে চুরে ছিঁড়ে পিষছে। উন্মত্ত আহত জাগুয়ারটা মরণ যন্ত্রণায় সম্ভবত ছটফট করছে। আবার গাছ বেয়ে আক্রমণ করতে আসবে নাকি? 1 মিনিট, 2 মিনিট করে ক্রমে 10 মিনিট কেটে গেল। জাগুয়ারটার এবার একটানা করুণ আর্তনাদ শোনা যাচ্ছে। চারিদিকে সব নীরব, নিস্তব্ধ, যেন যে যেখানে ছিল সব ভয়ে পালিয়েছে। প্রধানমত্ত জাগুয়ারকে হয়তো তারা জমের মতনই ভয় করে। আরো কয়েক মুহূর্ত পরে জাগুয়ারটা হঠাৎ চুপ করে গেল। বোধহয় তার গর্জন চিরদিনের জন্য থেমে গেল। এদিকে অসংখ্য বিষধর পোকা ও মশার কামড়ে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি। সর্বাঙ্গে যেন কে উগ্র নাইট্রিক অ্যাসিড ঢেলে দিয়েছে। আর এভাবে শুয়ে থাকা চলে না। এই রাত্রেই হয়তো এই পোকামাকড়ের হাতেই প্রাণ দিতে হবে। তাড়াতাড়ি উঠে বসতে গেছি। হঠাৎ এ কি! জঙ্গল ঢাকা অন্ধকার পুরীতে বাতাসের লেশ মাত্র ছিল না। ভয়ানক গরম লাগছিল। হঠাৎ এত ঠান্ডা, এত আরামদায়ক বাতাস কোথা থেকে আসছে! আহ, কি আরাম! বিপদের বেড়াজালে আটকা পড়েছি। প্রতি মুহূর্তে জীবন নিয়ে টানাটানি। তবুও ইচ্ছে হচ্ছে একটু চোখ বুজে ঘুমিয়ে নি। উঠতে আর ইচ্ছে করছে না। যেন নেশা লাগছে। চোখ টেনে চাইতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন ঈশ্বর প্রেরিত কোনো দেবদূত আমার দুর্দশা দেখে দয়া পরবশ হয়ে ছুটে এসেছেন। আমার গা থেকে অসংখ্য মশা মাছি তিনি বাতাস দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। পাখার বাতাসের কাছে কোথায় লাগে!
সমস্ত চেতনা ধীরে ধীরে যেন লুপ্ত হয়ে যাচ্ছে, ঢলে পড়ছি নিদ্রার কোলে। বাতাস এমন মধুর যে মনে হচ্ছে কতকাল বাদে যেন বাতাসের অস্তিত্ব অনুভব করছি। ঠিক এমনি সময় আমার অন্তরের অন্তঃস্থল থেকে যেন কে চিৎকার করে বলে উঠল, ওগো আমাজনের যাত্রী, তুমি কোথায়? মুহূর্তে তন্দ্রা ছুটে গেল। তাই তো, আমি কোথায়? হিংস্র জন্তু সমাকীর্ণ দুর্গম জঙ্গলের এক গাছের ডালের উপর চিত হয়ে শুয়ে পড়ে আমি আরামে নিদ্রা যাওয়ার উদ্যোগ করছি। চারিদিকে ওপরে নিচে অসংখ্য রক্তলোলুপ জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, যে কোনো মুহূর্তে জীবন যাওয়ার সম্ভাবনা। আর ঘুমের ঘোরে একটু কাঁত হলেই গভীর কাঁটা ঝোপের ওপর 25-30 হাত নিচে হুমড়ি খেয়ে গিয়ে পড়তে হবে। আর সবচেয়ে আশ্চর্য, একটু আগে মরতে মরতে বেঁচে গেলাম, এই মুহূর্তেই হয়তো অনুরূপ বিপদ আবার মূর্তি নিয়ে দেখা দেবে। তবু আমি ঘুমোতে পারছি। কিন্তু এ কি ঘুমের নেশা? চোখ ভালো করে রোগড়েছি, তবুও তাকাতে যে কষ্ট হচ্ছে। সমস্ত শরীর মশা ও পোকার কামড়ে যে রিরি করে জ্বলছিল, তা পর্যন্ত মনে হচ্ছে থেমে গেছে। এত ঠান্ডা, এত মধুমাখা বাতাস এই দুর্ভেদ্য জঙ্গলের ভিতর কোথা থেকে আসছে? ঝড় উঠেছে কি? কই না, ঝড় দূরের কথা, টু শব্দটিও যে কোথাও হচ্ছে না। চারিদিক নীরব, নিস্তব্ধ, কেবল মশার একঘেয়ে মৃদু গুঞ্জন, ঝিঝি পোকার একটানা ডাক, আর মাঝে মাঝে নাম না জানা জন্তু জানোয়ারের গর্জন কানে আসছে। চারিদিকের গাছের পাতাগুলো পর্যন্ত স্থির হয়ে আছে। তবে সন্দেহ হলো, ব্যাপার কি? এ কি আবার নতুন রহস্য? তাড়াতাড়ি গা ঝাড়া দিয়ে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে আমার মাথা থেকে মাত্র 3 হাত দূরে গাছের ডাল থেকে একটা পাখা ঝটপটানোর আওয়াজ এলো। অন্ধকারে দেখতে না পারলেও পরিষ্কার বুঝতে পারলাম কোনো প্রকাণ্ড একটা পাখি আমি উঠে বসতেই হয়তো ভয় পেয়ে উড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই সুমধুর বাতাসও বন্ধ হয়ে গেল। তাহলে কি এতক্ষণ এই পাখিটাই আমায় নিঃশব্দে ডানা নেড়ে বাতাস করছিল? কিন্তু কি উদ্দেশ্যে? এ কি কোনো রক্তপায়ী নিশাচর পাখি? আমায় ঘুমে অচেতন করে রেখে তারপর কাজ হাসিল করাই কি ওর উদ্দেশ্য ছিল? উফ, কি ভয়ানক! জলে, ডাঙায়, শূন্যে কোথাও কি নিস্তার নেই? হা ভগবান, এ কোন মৃত্যুপুরীতে এসে পড়েছি? গার্নারের কথা মনে পড়ে গেল। আজ তার কি দুর্দশাই চোখের ওপর দেখলাম। তার অনুপ্রেরণাতেই তো এই জলে জঙ্গলে পা বাড়িয়েছিলাম। এর আগে আরেকবার রবার গাছের সন্ধানে তিনি সদল বলে পেরুর জঙ্গল ঘেরা নদীতে নৌকো ভাসিয়েছিলেন। তার মুখে এই জঙ্গলগুলোর অনেক কথাই শুনেছিলাম। তখন সবটা বিশ্বাস করিনি, ভেবেছিলাম তিনি অতিরঞ্জিত করে বলেছেন। কিন্তু আজ মনে হচ্ছে হয় অ্যামাজনের জঙ্গল সম্বন্ধে অনেক কথাই তিনি চেপে গেছেন, না হয় এত বড় প্রত্যক্ষ অভিজ্ঞতা তার লাভ করবার সুযোগ মোটেই ঘটেনি। তার মুখে শুনেছিলাম এ জঙ্গলের অতিকায় রক্তচোষা বাদুর ভ্যাম্পায়ারের কথা। এই পাখিটা কি তাহলে সেই ভ্যাম্পায়ার বাদুর? গার্নার যা বলেছিলেন তার সঙ্গে তো সবই মিলে যাচ্ছে। গার্নার বলেছিলেন, এই বাদরগুলো রক্তপায়ী এবং হিংস্র। টাটকা রক্ত খেয়ে এরা বেঁচে থাকে। এদের আক্রমণের রীতিও অদ্ভুত। প্রথমত এরা ঘুমন্ত মানুষের কাছে উড়ে এসে পড়ে, তারপর হিংস্রতায় পরিপূর্ণ মুখখানা বাড়িয়ে প্রকাণ্ড প্রকাণ্ড দুখানা পাখা দিয়ে নিঃশব্দে বাতাস করতে থাকে। এদের এই পাখার বাতাসে এমন একটা মাদকতা আছে, এবং বাতাস এতই মধুর যে সহজেই গাঢ় ঘুম এসে শরীরকে আচ্ছন্ন করে ফেলে। ওরা এই সুযোগটারই অপেক্ষা করে। খুব আস্তে সূচের মতন দাঁত কোনো রক্তবাহী মূল শিরায় বসিয়ে দেয়, তারপরে চোঁ চোঁ করে রক্ত টেনে খেতে থাকে। যেমন মশা তীক্ষ্ণ হুল ফুটিয়ে রক্ত টেনে বার করে নিলেও আমরা টের পাই না, তেমনিও ওরা অদ্ভুত কৌশলে রক্ত খেতে থাকে। ঘুমন্ত মানুষ মোটেই টের পায় না। যখন মানুষের টের পাওয়ার মতন অবস্থা হয়, তখন শরীরের সমস্ত রক্তটুকু প্রায় নিঃশেষ হয়ে গেছে। গার্নার বলেছিলেন, এই অতিকায় বাদুরগুলো বহু মূল্যবান জীবন নষ্ট করেছে। এইসব জঙ্গলে এদের অত্যাচার নেহাত কম নয়। রাত কটা হলো কিছুই বুঝবার উপায় নেই। গাছের ডাল আঁকড়ে ধরে আজকের রাতটা যদি কোনো মতে কাটিয়ে দিতে পারি, তবে সকালে যা হয় একটা ব্যবস্থা করবই। কিন্তু কি ব্যবস্থাই বা করব? এই জঙ্গলে তো দিন আর রাত্রি দুই সমান। এইসব হিংস্র জন্তুর
যে সবসময় এখানে একচেটিয়া রাজত্ব, পথের অভিজ্ঞতা নেই, সঙ্গে খাদ্য নেই, আত্মরক্ষার অস্ত্রশস্ত্র কিছুই নেই। তবুও যেন আমার আশা হচ্ছে রাত পোহালে একটা কিছু ব্যবস্থা হবে। কিন্তু জঙ্গলের অন্ধকারে কাঁটা ঝোপ আর গাছপালা ঠেলে বা নদীর কিনারা ধরে ফিরে যাওয়া বা বিপরীত স্রোতে কোনো কিছু অবলম্বন করে ফিরে যাওয়া, কোনোটাই তো সম্ভব দেখছি না। কাল সকালের ভাবনা না হয় কাল সকালেই ভাবব, কিন্তু আজকের বাকি রাতটা ভালোই ভালোই কাটবে তো। মাত্র আজকের রাতটার জন্য বেঁচে থাকাটা যে এক বিষম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুপুরীর অন্ধকার কারাগারে ফাঁসির আসামির মতন প্রতিটি মুহূর্ত গুনছি, কখন রাত্রি প্রভাবে। ওহ, এই ভয়ঙ্কর জঙ্গলের কাল রাত্রি কি আর পোহাবে না? গাঢ় কালিমার অনন্ত রূপধারী এই অন্ধকারের দিকে কতক্ষণ চোখ চেয়ে তাকিয়ে থাকা যায়? আর কেবলই নাম না জানা হিংস্র জন্তুর ডাক আর শুকনো পাতার ওপর দিয়ে তাদের চলাফেরা করার শব্দ কতক্ষণই বা ধীরভাবে কান পেতে শোনা যায়। কিন্তু উপায়? গাছের ডাল বেয়ে কি একটা পোকা তখন যে বাঁ হাতের আঙুলটায় এসে কামড়ে দিয়েছিল, সে অসহ্য যন্ত্রণা এখনো যায়নি। যেন একটা আলপিন কেউ আগুনে তাতিয়ে আমার আঙুলটার ভিতর জোর করে ঢুকিয়ে দিয়েছে। হাতখানা যেন অবশ হয়ে আছে। ছোট বড় পাখিগুলো চারিদিক থেকে খুব ডাকতে আরম্ভ করেছে। বোধহয় রাত্রি আর নাই। পূব দিকে নদীর কিনারায় জঙ্গলের ফাঁক দিয়ে একটু আবছা আবছা ময়লা আলো দেখা যাচ্ছে। ভোর হয়ে গেল নাকি? রাত তো পোহালো। এখন কি করব? কোন পথে যাব? ক্ষুধায় যতটা না হোক, তৃষ্ণায় বুকের ছাতি একেবারে শুকিয়ে কাঠ হয়ে আছে। গাছ থেকে নেমে জঙ্গলের ভেতর দিয়ে কয়েক পা গেলেই তো নদী, কিন্তু সে জল মুখে দিয়ে কি আর সেখান থেকে ফিরে আসা যাবে? জমের দোসর হিংস্র কুমিরগুলো হয়তো ওত পেতে বসে আছে, হয়তোবা বালুর উপরই শটান হয়ে পড়ে আছে। জঙ্গলের ভেতরকার অন্ধকারের জমাট ভাব গেছে, কিন্তু পাতলা হয়নি। কেবল নদীর দিকটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে। আরো খানিকক্ষণ অপেক্ষা করলাম। এবার অন্ধকার চারিদিকে পাতলা পাতলা দেখা যাচ্ছে। অল্প দূরের জিনিস বেশ লক্ষ্য করা যাচ্ছে। সর্বনাশ! এ কি জঙ্গলের কি ভীষণ রূপ! সমস্ত রাত কি এর ভেতরেই কাটিয়েছি? বাপরে বাপ! এই চির অন্ধকারে সমাচ্ছন্ন হিংস্র প্রাণী পরিপূর্ণ নিবিড়তম জঙ্গলের ভিতর দিয়ে একাকী নিরস্ত্র অবস্থায় বলিভিয়ায় ফিরে যেতে পারব? এও কি সম্ভব? কল্পনাতেও যে মানুষ এ আশা পোষণ করে, সে পাগল নয় কি? হ্যাঁ, পাগলই বই কি। তবে যতক্ষণ শেষ রক্তবিন্দু থাকবে শরীরে, ততক্ষণ সমানে লড়ব মৃত্যুর সঙ্গে। পরাজয় আমার হবেই, তবু ভয়ে বিভীষিকায় শুকিয়ে মরব না। সেই আঁকা বাঁকা মোটা লতাটা বেয়ে গাছ থেকে নেমে এলাম। ভয় ভাবনা মন থেকে মুছে ফেলে যদি একবার জঙ্গলের এই অপরূপ রূপ দুচোখ মেলে দেখা যায়, তাহলে সত্যই একটা দর্শনীয় দৃশ্য নজরে পড়ে। সৃষ্টির আদি যুগ থেকে আজ পর্যন্ত সেখানে মানুষের পায়ের দাগ পড়েনি। জঙ্গলের গাছগুলো কেউ কেটে নিয়ে যায়নি। কতকাল থেকে গাছগুলো ডালপালা মেলে লতা পাতায় জড়িয়ে রয়েছে। গাছগুলো যে কত প্রাচীন তা তাদের গায়ের ফাটল আর মোটা মোটা লতাগুলোর দিকে চাইলেই বোঝা যায়। লতাগুলো কোথাও বা স্বতন্ত্র গাছ হয়ে ডালপালা মেলে খাড়া হয়ে উঠেছে, আবার কোথাও বা সেই মোটা মোটা গাছগুলোকে অজগরের মতন পেঁচিয়ে পেঁচিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ওপরে উঠে গেছে। অসংখ্য লতা গাছ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে নিচের দিকে নেমেছে। হঠাৎ দেখলে মনে হয় বিরাট বিরাট সাপ গাছের ডালে লেজ পেঁচিয়ে দোল খাচ্ছে। নদীর দিকে পা বাড়াতেই প্রথমে পথ রোধ করল কাঁটা গাছের ঝোপ। গত সন্ধ্যায় অন্ধকারে এরই তলা দিয়ে সাপের মতন বুকে হেঁটে এসে গাছে উঠেছিলাম। ডান দিকে তাকাতেই চমকে উঠলাম। আবছা আলো আধারে প্রথমটায় দেখতেই পাইনি, তারপর ভালো করে তাকিয়ে দেখলাম ঝোপটার উপরে সেই জাগুয়ারটার মৃতদেহ পড়ে আছে। অসংখ্য রাক্ষস মশা মাছিগুলো একেবারে ছেয়ে ধরেছে। কাছে গিয়ে দেখলাম আমার সেই ছোড়াখানা জাগুয়ারটার পেটে আমূল বিদ্ধ হয়ে আছে। তাড়াতাড়ি সেখানা টেনে তুলে নিলাম।
আত্মরক্ষার ছোট একখানা অস্ত্র তবুও থাক কাছে। ভাগ্যিয়ে সেই মরা জাগুয়ারটা। এই যা জঙ্গল, এখনই গন্ডা দশেক জাগুয়ার সামনে এসে হাজির হওয়াও কিছুমাত্র অসম্ভব নয়। এ কি বন্দুকের শব্দ এখানে? ভুল শুনলাম না তো? না, ভুল শুনিনি। আমার কানকে অবিশ্বাস করতে পারি না। তবে কি আমাদের কোনো সঙ্গী এখনো বেঁচে আছে? না এই রেড ইন্ডিয়ানদের এই বন্দুকের গুলির শব্দ? যাই হোক, আমি আর চিন্তা করতে পারছি না। হলোই বা ইন্ডিয়ান, তবু তারা তো মানুষ। মানুষের মুখ দেখতে চাই। এই মৃত্যু সংকুল পারিপার্শ্বিকের ভেতর আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাঁটা ঝোপ দুর্ভেদ্য বেড়া রচনা করে নদীকূল পর্যন্ত চলে গিয়েছে। আবার শুয়ে পড়ে বুকে হেঁটে নদীর দিকে এগিয়ে চললাম। ঝোপের নিচে গাঢ় অন্ধকার, জায়গায় জায়গায় কাঁটা লতা গায়ে আটকে যাচ্ছে, মুখে বেঁধে যাচ্ছে, কিন্তু আমার সেদিকে ভ্রুক্ষেপ নাই। বন্দুকের শব্দ যেন আমায় চুম্বকের টানে টেনে নিয়ে চলেছে। আলো দেখা যাচ্ছে, নদীর জলস্রোতের কলকল শব্দ শোনা যাচ্ছে। আর একটু এভাবে এগোতে পারলেই নদী, নদী, নদী। হু হু করে বয়ে চলেছে ওই নদী। ঝোপ ঠেলে উঠে দাঁড়ালাম। এক ঝলক ঠান্ডা বাতাস শরীরটাকে যেন জুড়িয়ে দিয়ে গেল। কিন্তু বন্দুকের শব্দ করল কে? কই, কাউকে তো দেখতে পাচ্ছি নে। এদিকে ওদিকে তাকাচ্ছি, হঠাৎ হা হা শব্দে একটা অট্ট হাসি মাথার উপরে একটা গাছ থেকে ভেসে এলো। বুকের স্পন্দন থেমে যাওয়ার উপক্রম হলো। এ নিশ্চয়ই কোনো অসভ্য রেড ইন্ডিয়ান শিকারের সন্ধানে ওত পেতে বসে আছে। এদের ভয়ানক অত্যাচারের কাহিনী অনেকবার শুনেছি, আমি মুখ তুলে তাকাতেও পারলাম না। আবার সেই অট্টহাসির শব্দ শুনলাম, কিন্তু এবার আমার পিছনে, বোধহয় 5 হাত মাত্র দূরে, শুকনো পাতার ওপর তার পায়ের শব্দ শোনা যাচ্ছে। সাহসে ভর করে পিছন দিকে তাকাতেই একেবারে অবাক হয়ে গেলাম। রেড ইন্ডিয়ানই বটে, তবে নরখাদক নয়, অর্ধসভ্য রেড ইন্ডিয়ান, আমাদের একান্ত প্রিয় ভৃত্য মামারু। এত দুঃখেও মনের আনন্দ আর ধরে রাখতে পারলাম না। আমি ভুলে গেলাম যে আমি সভ্য জগতের একজন শিক্ষিত মানুষ, আর সে আমার রেড ইন্ডিয়ান ভৃত্য। তাকে দৌড়ে গিয়ে জাপটে ধরলাম। মনে হলো কতকাল যেন মানুষের মুখ দেখিনি। মানুষকে দেখে মানুষ আর কবে এত আনন্দ পেয়েছে। আমাদের দুজনেরই মনে আনন্দের হিল্লোল বয়ে গেল, কিন্তু এক মুহূর্ত মাত্র। তারপরে বিষাদের গাঢ় কালিমা কে যেন আমাদের সমস্ত মুখে লেপে দিল। মামারুকে বললাম, আর কেউ বোধহয় জল থেকে উঠতে পারেনি। একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মামারু বলল, না বোধহয়, যদি কাউকে জীবিত অবস্থায় দেখতে পাই এই ভরসাই বন্দুকের আওয়াজ করেছিলাম। বন্দুকটা নিয়ে কি সাঁতরে এভাবে এসেছিলি? মামারু বলল, আগে ওই নৌকোর গলুই যখনই সাপটা কামড়ে ধরল, তখনই আমি বুঝেছিলাম ওর উদ্দেশ্য নৌকো ডুবিয়ে দিয়ে আমাদের ধরে খাওয়া। কিনারার প্রায় কাছ দিয়েই তো নৌকো চালাচ্ছিলাম। আমি এক মুহূর্তেই বুঝে নিলাম যে বন্দুক সাথে না থাকলে এই জঙ্গলে গিয়ে সাঁতরে ওঠাও যা, আর ওই না ওঠাও তাই। তা নৌকোটাকে যখন সাপটা একেবারে জলের ওপর উপুর করে ফেললো, তার আগেই আমি বন্দুকটা হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। চামড়ার কোমরে বাঁধা ব্যাগে ওই কার্ট্রিজ তো ভর্তি ছিল, ব্যাগটার ভেতর একটু জল ঢুকতে পারেনি। নিজের বিপদের কাহিনী তাকে সমস্ত বললাম। মামারু বলল, সেও অতি কষ্টে এই গাছের ওপর উঠে কোনো মতে রাত কাটিয়েছে। বললাম, মামারু, সারা জীবন এখানে বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদলেও ওরা তো আর ফিরে আসবে না। আমাদের তো বাঁচতে চেষ্টা করতে হবে। এই যা নদী পথ, এ পথে তো আর এক পাও এগোতে পা সরে না। আর নৌকোই বা কোথায়? আর এই জঙ্গলের ভেতর দিয়ে এগোবই বা কি করে? মামারু বললে, ওই জলেই হোক আর জঙ্গলেই হোক, ওই পথ করে নিতেই হবে। এখানে তো আর সারা জীবন বসে কাটান যাবে না। যা হোক একটা ঠিক করছি, ব্যস্ত হবেন না। আমরা তো আর খুব বেশি দূর এসে পড়িনি, ওই খানিকটা এগোলেই খালের মুখ পাবো। তারপর খাল ধরে 3-3 চললেই আমাদের আর পায় কে? বললাম, আমাদের পাওয়ার জন্যে এসব জায়গায় মানুষ বা জন্তু কিছুরই অভাব নেই মামারু। মামারু
একটু হাসতে চেষ্টা করল, কিন্তু পারল না। বিপদ যে কতখানি মাথার ওপর সে বোধহয় ভালোভাবেই জানে। মামারু বলল, এই বড় খিদে পেয়ে গেছে, আসুন কিছু শিকার করে আগে খেয়ে নেওয়া যাক। বললাম, খিদে চুলোয় যাক, পিপাসায় একেবারে বুক ফেটে যাচ্ছে, একটু জল আগে খেয়ে নি। নদীর দিকে যেই এক পা বাড়িয়েছি, মামারু আমার হাত টেনে ধরল, বলল, করেন কি আপনি? এই জলে এত লবণ যে আপনি মুখেই দিতে পারবেন না। তারপর কুমির একেবারে কিলবিল করছে, ওই দেখুন। চমকে উঠে সুমুখে তাকিয়ে দেখলাম দুটো কুমির মানুষের গন্ধ পেয়ে একেবারে কিনারায় এসে মুখ ভাসিয়ে দিয়েছে, যেন ডাঙায় উঠে আসতে চায়। সর্বনাশ! ভালো করে না দেখেই এগিয়েছিলাম, আর একটু হলে গিয়েছিলাম আর কি। মৃত্যু তার করাল বদন বিস্তার করে হা করেই আছে চারদিকে, কোথাও নিস্তার নাই দেখি। মামারুর দিকে অর্থপূর্ণ দৃষ্টি মেলে তাকাতেই বললে, আসুন, আপনাকে ভালো জল খাওয়াচ্ছি, ঘাবড়াবেন না। নদীর কিনারা ধরে পলি ও পাঁক মারিয়ে উত্তরে বরাবর খানিকটা এগিয়ে গেলাম। ঘন সন্নিবিষ্ট বাঁশের ঝোপ সম্মুখে রেখে ডাইনে ঘুরে আমরা জঙ্গলে ঢুকে পড়লাম। 10 হাত 15 হাত পর্যন্ত বেশ দৃষ্টি চলে, তারপরই সব ঝাপসা দেখায়। প্রায় আধ ঘন্টা হেঁটে মামারুর ইঙ্গিতে এক জায়গায় থমকে দাঁড়ালাম। এই জায়গাটায় জঙ্গল কিছু খোলা, প্রায় 50 হাত দূর পর্যন্ত পরিষ্কার নজর চলে। মামারু আমার কাছ থেকে ছোরাখানা চেয়ে নিল। কারণ জিজ্ঞাসা করতেই শুধু একটু হাসল, কোনো কথা বলল না। একটা কুণ্ডলি পাকানো সর্পাকৃতি মোটা লতার গায়ে সে অনবরত তীক্ষ্ণধার ছোরাখানা দিয়ে আঘাত করতে লাগলো। কিন্তু কি আশ্চর্য, লতা এত শক্ত যে কাটতেই চাইছে না, যেন পাথরের মতন শক্ত। বড় বিস্ময় বোধ হলো। আচ্ছা, দেখাই যাক ওর দৌড় কত দূর, কি মতলবে এ শক্ত লতা ও কাটতে আরম্ভ করেছে। মামারু বলল, শিগগির আসুন, জল পড়ে যাচ্ছে, শিগগির। কাছে দৌড়ে গেলাম। অবাক হয়ে দেখলাম, তাই তো, দিব্যি পরিষ্কার জল গড়িয়ে পড়ছে, একেবারে যাকে বলে স্ফটিকের মতো। মুখে দিয়ে দেখলাম, কি সুন্দর, কি মিষ্টি, যেন ঝর্ণার জল। আকণ্ঠ পান করলাম। তবু যেন খেতে ইচ্ছে করে। সঙ্গে এমন একটা পাত্র কিছুই নেই যে খানিকটা সঙ্গে করে নিয়ে যাব। মামারুও জল খেয়ে নিয়ে বলল, কিরকম খেলেন? প্রত্যুত্তরে আমি শুধু একটু হাসলাম। মামারু বলল, সিপোলতা, এ জঙ্গলে মাঝে মাঝে পাওয়া যায়। এগুলোর ভেতর কিরকম জল পাওয়া যায় দেখলেন তো? এত শক্ত লতার ভেতরেও। কয়েক হাত দূরে একটা পাতার খসখস শব্দে দুজনেই চমকে উঠলাম। মামারু আঙুল দিয়ে দেখাতেই বন্দুক তুলে ধরলাম। দেখলাম একটা জানোয়ার। মামারু বলল, গুলি করুন, আর্মো আর্মো। অবাক হয়ে দেখলাম জানোয়ারটা আমাদের দেখতে পেয়েই হঠাৎ শরীরের একটা কঠিন আবরণ ফুলিয়ে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, পালালো না। মামারু বলল, ছাড়বেন না, গুলি করুন শিগগির, মাংস খুব। সমস্ত জঙ্গলের নিষ্ঠুর নিস্তব্ধতা ভেদ করে বন্দুকের গুলি বেরিয়ে গেল। মামারু ছুটে গেল। কাছে গিয়ে দেখলাম এক গুলিতেই শেষ হয়ে গিয়েছে। জন্তুটার অবয়ব বেশ করে দেখে আমার মনে পড়ল আর্মডিলোর কথা বইতে পড়েছি, ছবিও দেখেছি। এ সেই জানোয়ারই বটে। মামারু সেই জন্যই বলেছিল আর্মো। ক্ষুধার্ত মামারু ছোরাখানার সাহায্যে আর্মাডিলাটার চামড়া ছাড়িয়ে ফেলল। তারপর খণ্ড খণ্ড করে মাংস কেটে চামড়ার ওপর রাখতে লাগল। বললাম, এবার কি হবে? মামারু না তাকিয়েই বলল, আগুনে সেঁকে নিয়ে খাওয়া হবে, কিন্তু দিয়াশলাই তো নেই। বললাম, তাহলে কি করবে? কাঁচাই খাবে বোধ হয়। আপন মনে মাংস ছাড়াতে ছাড়াতে মামারু বলল, না, আগুন জোগাড় করতেই হবে, দেখি। মনে মনে একটু হাসলাম। এই ভুতুরে জঙ্গলে হয়তো সবই অদ্ভুত। এক গাছের লতা থেকে জল বার করেছে, আবার হয়তো আরেক গাছ থেকে আগুন বার করবে। দেখাই যাক। মাংস ছাড়াতে ছাড়াতে মামারু হঠাৎ
যন্ত্রণাসূচক চিৎকার করে উঠল। ধারালো ছোড়ায় লেগে হাত পা কেটে ফেলল নাকি? তাড়াতাড়ি কাছে যেতেই সে যন্ত্রণা বিকৃত মুখে শুধু বলল, পিঁপড়ে কামড়েছে। অতি দুঃখেও হাসি এলো। বললাম, পিঁপড়ের কামড়ই এতটা? সে শুধু আঙুল দিয়ে আমায় দেখালো। তাকিয়ে দেখলাম একটা প্রকাণ্ড পিঁপড়ে, সাধারণ ছোট পিঁপড়ের অন্তত 25-30 গুণ বড়। মাটির ভেতর একটা গর্তের মুখে মুখ বাড়িয়ে আছে। মামারুর মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখখানা তার যন্ত্রণায় লাল হয়ে উঠেছে। সর্বনাশ, কি ভীষণ পিঁপড়ে রে বাবা! এখানকার পোকামাকড়গুলো পর্যন্ত হিংস্রতা ছাড়া আর কিছুই জানে না দেখছি। বললাম, বসে থেকে আর লাভ নেই মামারু, তাড়াতাড়ি খাওয়ার পর্ব শেষ করে ফেলো, বেলা কিন্তু বেড়ে উঠেছে। মামারু আশপাশ থেকে কতগুলো শুকনো করকরে পাতা আর গাছের ছোট ডাল এনে জড়ো করল। তারপর আমার হাত থেকে বন্দুকটা নিয়ে শুকনো পাতা ও ডালের স্তূপ লক্ষ্য করে দুবার গুলি ছুড়ল। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে বারুদের মতন আগুন জ্বলে উঠল। মনে মনে মামারুর বুদ্ধির তারিফ না করে পারলাম না। সে মাংসের সব খণ্ডগুলো আগুনের ভেতর ছুঁড়ে ফেলে দিল। জ্বলন্ত আগুনের শিখা অনেকখানি জায়গা আলোকিত করে তুলল। সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতর একটা মহাজাগরণের সাড়া পড়ে গেল। এ জঙ্গলের জন্ম থেকে আজ পর্যন্ত এর গাছপালা, জীব জানোয়ার কিছুই তো আলোর মুখ দেখেনি। অন্ধকার এ জঙ্গলের একচ্ছত্র রাজা। অন্ধকার রাজ্যে বাস করে করে আলোর রূপ দেখে সবাই ভয়ে পালাতে লাগলো। গাছের ওপরের ডালে কতগুলো মাকড়সা বানর লেজ দিয়ে ডাল জড়িয়ে দোল খাচ্ছিল। আগুনের রূপ দেখেই ভয়ে লাফিয়ে অন্য গাছে ছুটতে লাগলো। কিন্তু এইটাই দেখবার জিনিস যে ওরা লাফিয়ে হাত পা দিয়ে ডাল আঁকড়ে ধরে না, লেজ দিয়ে জড়িয়ে ধরে। অবাক হয়ে তাকিয়ে দেখছি, হঠাৎ মৌমাছির গুঞ্জনের মতো একটানা একটা গুনগুন শব্দ কানে ভেসে এলো। মামারু চিৎকার করে উঠল, মৌমাছির চাকে আগুনে ধোঁয়া লেগেছে, শিগগির এদিকে আসুন, আপনার মাথার ওপর ওই যে এক ঝাঁক। একবার ওপর দিকে তাকিয়েই আমার মুখ শুকিয়ে গেল। বাপরে, ঝাঁকে ঝাঁকে মৌমাছি উঠতে আরম্ভ করেছে। যে গাছের তলায় আগুন দেওয়া আছে সেই গাছেরই একটা ডালে মৌমাছি চাক বেঁধেছিল। এক লাফে আগুনের ধারে গিয়ে পড়লাম। মামারু বলল, শিগগির শুয়ে পড়ুন আগুনের গা ঘেঁষে, এদের হাত থেকে রেহাই পাওয়ার কল্পনাও দুরাশা। যথাসম্ভব আগুনের কোল ঘেঁষে শটান মামারুর পাশে শুয়ে পড়লাম। ধুধু করে আগুন জ্বলছে, ধোঁয়াও উঠছে যথেষ্ট। তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম মৌমাছিগুলো কত অনিচ্ছায়, রাগে, অভিমানে গুনগুন করে সমস্ত জঙ্গলকে তাদের দুঃখের কাহিনী জানিয়ে দলে দলে উড়ে চলে যাচ্ছে। কতক বা আশেপাশে এখনো ঘুরছে, কিন্তু আগুনের কাছে আসতে পারছে না। চাকখানা বা কত বড় যেন ডালটা জুড়ে চাক বেঁধেছিল, বোধহয় 8-10 হাত লম্বা হবে। কালো কালো মৌমাছিগুলো এমনভাবে চাকখানাকে ঢেকে রেখেছিল যে গাছের ডালের রঙের সঙ্গে একেবারে মিশে গিয়েছিল। আগে দেখতেই পাইনি যে ওখানে একটা মৌচাক আছে। মামারু আশপাশ থেকে কতগুলো ভিজে আগাছা জ্বলন্ত আগুনের ওপর ফেলে দিল। ধোঁয়ায় ধোঁয়ায় এবার একাকার হয়ে গেল। ধোঁয়ার সে তীব্র জ্বালা সহ্য করতে না পেরে সমস্ত মৌমাছিগুলো উড়ে গেল। প্রকাণ্ড ধবধবে সাদা চাকখানা বেরিয়ে পড়ল। মামারুর দিকে তাকিয়ে দেখলাম মধু খাওয়ার আনন্দে তার সমস্ত মুখখানা উদ্ভাসিত হয়ে উঠেছে। উঠে দাঁড়িয়ে এক মুহূর্ত কি চিন্তা করেই মামারু তরতর করে গাছ বেয়ে উঠে গেল। তারপর ছোড়া দিয়ে যতখানি পারল চাক কেটে নিয়ে নেমে এলো। আমার হাতে দিয়ে বললে, ধরুন, এই মাংসের সঙ্গে মধুর চাটনি খুব ভালো লাগবে। এইবার আগুন সরিয়ে মাংস বার করে ফেলি। মুখে দিয়ে দেখলাম বাস্তবিকই তাই, চাটনি বটে। মামারু ঠিকই বলেছে, এ জঙ্গলের মধু একেবারে মিষ্টি নয়, যাকে বলে অম্ল মধুর। মাংসের সঙ্গে খাওয়ার উপযুক্ত জিনিসই বটে। আমারও ক্ষুধার উদ্রেক হয়েছিল যথেষ্ট, কিন্তু মামারুর মাংস পোড়ানোর রীতিনীতি দেখেই তো আমার চক্ষু স্থির। আমি ভাবতেই পারলাম না কি করে ওই মাংস মুখে তুলব, বিশেষ আবার আর্মাডিলার মাংস, না জানি সে কেমন। মামারু আগুনের স্তূপ ভেঙে ফেলল। তারপর একখানা ডালের সাহায্যে
মাংসের বড় বড় খণ্ডগুলো কাছে টেনে নিয়ে এলো। করুণ নয়নে মাংসগুলোর দিকে তাকিয়ে দেখলাম, অমন যে লাল টকটকে মাংস, আগুনে আতপোড়া হয়ে আর ছাইভস্য লেগে যেন নিকষ কালির রং ধারণ করেছে। মামারুর কাছে এ মাংস যতই প্রিয় হোক, আমার কাছে নয়। বললাম, এ কি করেছিস মামারু? এ কি মুখে তোলা যাবে? আধ কাঁচা ছাঁচড়া পোড়া মাংস খাবো কি করে? একগাল হেসে মামারু বলল, সব ঠিক করে দিচ্ছি। আশপাশ থেকে কতগুলো বড় বড় পাতা ছিঁড়ে নিয়ে এসে মামারু মাটিতে বিছালো। তারপর ছোড়াখানা দিয়ে মাংসের ময়লা এক পর্দা ওপর থেকে ফেলে দিয়ে রাখতে লাগলো। ওদিকে আগুন প্রায় নিভে গিয়েছে, অল্প অল্প ধোঁয়া উঠছে মাত্র। দুজনেরই মন আহারের দিকে, আর কোনো দিকে দৃষ্টি নেই, তাকাবার অবসর পর্যন্ত নেই। ঠিক এমনি সময় মাথার কিছু ওপরে গাছের একটা ডাল যেন নড়ছে মনে হলো। মনে করলাম হয়তো বানর বা বানর জাতীয় কোনো প্রাণী হবে, গাছের ডালে ডালে বেড়াচ্ছে। মামারু হঠাৎ ওপর দিকে তাকিয়েই সত্রাসে চিৎকার করে উঠল, বাঘ বাঘ কর্তা, প্যান্থার, সিকির বন্দুক, ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। বন্দুকটা পাশেই ছিল, তাড়াতাড়ি তুলেই গুলি করলাম, কিন্তু গুলি তার গায়ে লাগবার আগেই স্যাঁত করে আর এক ডালে লাফিয়ে পড়ল। দ্বিতীয় টোটা পোড়া ছিল না। টোটা পুড়তে পুড়তে চোখের নিমেষে ঘন সন্নিবিষ্ট ডালপালা ও পাতার আড়ালে কোথায় যে লাফিয়ে গিয়ে প্যান্থারটা লুকালো, আর তাকে দেখতে পেলাম না। কি শয়তান জানোয়ার, কেমনভাবে গাছপালার ওপর দিয়ে গা ঢেকে এসেছে। অতর্কিতে আবার এসে আক্রমণ করতে পারে ভেবে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি। হঠাৎ পশ্চিম দিক থেকে শন করে একটা তীর এসে গাছের গুড়িতে বিঁধে গেল। আর একটু হলেই আমার এফুর ওফুর করে দিয়েছিল আর কি। মামারু দেখেই চিৎকার করে উঠল, ঝাঁকে ঝাঁকে তীর আসছে, শিগগির গাছের গুড়ির আড়ালে আসুন, গায়ে লাগলে একেবারে শেষ। এক লাফে গিয়ে গাছের আড়ালে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে শন শন শব্দ করে তীরের পর তীর এসে গাছের গায়ে এদিকে ওদিকে বিঁধতে লাগলো। একটা তীর আমার পাশেই এসে ছিটকে পড়ল। তাকিয়ে দেখলাম সেটা প্রায় 10 ফিট লম্বা, আর তার পিছনে অদ্ভুত কৌশলে পাখির পালক এঁটে দেওয়া, সম্ভবত লক্ষ্য স্থির রাখবার জন্য। মামারু থরথর করে কাঁপছিল। অভয় দিয়ে বললাম, কোনো ভয় নেই, হাতে বন্দুক থাকতে আমাদের গায়ে হাত দেয় কার সাধ্য, আসুক না একবার। মামারু কাঁদো কাঁদো হয়ে বললে, খবরদার গুলি ছুড়বেন না, তাহলে আর কিছুতেই এদের হাতে রেহাই পাওয়া যাবে না। একটা বন্দুকের ওই কয়টা কার্ট্রিজ দিয়ে ওদের কটাকে আপনি মারবেন? ওদের ওই বিষ মাখানো তীরগুলো বন্দুকের চেয়েও ঢের বেশি কাজের। শরীরের কোথাও একটু লাগলে সেই মুহূর্তে মৃত্যু। বন্ধি করাই একমাত্র উপায়, একবার সেই চেষ্টা করে দেখি। বলতে বলতে একদল জঙ্গলি হৈ হৈ করতে করতে এদিকে ছুটে আসছে মনে হলো। গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখলাম প্রায় 30 জন জঙ্গলি এদিকে দৌড়ে আসছে। পরনে সামান্য একটু গাছের পাতা, উলঙ্গ বললেই চলে। গায়ের রং ঘোর তামাটে, সারা গায়ে হাড়ের গয়না পরা আর উল্কি আঁকা। কি ভীষণ দর্শন তারা! দেখেই আমার অন্তরাত্মা শুকিয়ে গেল, মুখখানা সাদা হয়ে গেল। বন্দুক ছোড়ার কল্পনাও আমার মন থেকে মুছে গেল। দেখতে দেখতে তারা কাছে এসে পড়ল। হিংস্রতায় এরা যে কোনো ভয়ঙ্কর জন্তু জানোয়ারকেও ছাপিয়ে যায়। সভ্য মানুষ এদের দু চোখের বিষ। এসব কাহিনী অনেকবার শুনেছি, পুঁথিতে পড়েছি, কিন্তু আজ যে হাড়ে হাড়ে নিজেই তা অনুভব করতে হবে তা একটু আগেও ভাবিনি। আমি বন্দুক ফেলে দিয়ে হাত উঁচু করে দাঁড়ালাম। মামারু তাদের সামনে গিয়ে দাঁড়ালো। পরস্পর ওদের ভাষায় কি কথাবার্তা হতে লাগলো তা না বুঝলেও এটুকু অনুভব করলাম যে মামারু চাইছে ওদের সঙ্গে সন্ধি করতে, ওদের বন্ধু বলে গ্রহণ করতে, কিন্তু তারা তা হঠাৎ শুনবে কেন? তারা কেবলই উত্তেজিত হয়ে আমার দিকে আঙুল দিয়ে দেখাতে লাগলো, অর্থাৎ তাদের আমাকে একান্ত প্রয়োজন। মামারুর এত অঙ্গভঙ্গি, এত কাঁকুতি মিনতি, সব যেন ফাঁসির হুকুম হয়ে যাওয়া আসামির পক্ষের উকিলের অনুরোধের মতন কোথায় ভেসে যেতে লাগলো। দুটো সন্ডা মার্কা জঙ্গলি বিকট দন্তপাতি বার করে আমার দিকে হিংস্র দৃষ্টি মেলে তাকাচ্ছিল। তারা মামারুকে এক ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার দিকে এগোতেই
আমার ইচ্ছে হলো দিই দুবেটার মাথার খুলি উড়িয়ে। এদের হাতে যখন পড়েছি তখন তো মৃত্যু নিশ্চিত, তবে আর অত ভয় কিসের। মামারও কিন্তু দৌড়ে এসে এক অদ্ভুত কাণ্ড করল। আমার কোমরে বাঁধা কার্ট্রিজের ব্যাগটা, আমাদের বন্দুকটা, আর্মাডিলার অতখানি মাংস, অতখানি মধুর চাক সব নিয়ে গিয়ে সর্দারটার পায়ে গড়িয়ে পড়ল। আমাকে আঙুল দিয়ে দেখিয়ে ওদের ভাষায় অনর্গল মিনতির স্বরে কী সব বলে যেতে লাগলো। বুঝলাম সর্দারকে এগুলো সব উপহার দিয়ে হয় আমার প্রাণ ভিক্ষা চাইছে, অথবা বন্ধুত্ব করে রেহাই পেতে চাইছে। বন্দুকটা হাতে পড়তেই কিন্তু সর্দারের মুখের ভাব পরিবর্তন হয়েছে দেখতে পেলাম। মামারু কার্ট্রিজের ব্যাগটা নিজে হাতে তার কোমরে বেঁধে দিতেই সর্দার খুশি হয়ে সঙ্গীদের নিরস্ত হতে হুকুম করল। সঙ্গীরা ক্ষুণ্ণ মনে আমার দিকে একবার কটমট করে তাকিয়ে ওদিকে গিয়ে দাঁড়ালো, তারপর আবার হৈ হৈ করতে করতে চলে গেল। কিন্তু ফেরবার সময় তাদের মুখে আনন্দ আর ধরে না। এত স্বাদের আর্মাডিলার মাংস, এত আশার মধু সব এসে জঙ্গলিগুলো চিলের মতন ছো মেরে নিয়ে গেল। শেষ সম্বল বন্দুকটা তাও পর্যন্ত গেল, অথচ না দিয়ে উপায় বা কি ছিল। কিন্তু এই জঙ্গলে বন্দুক হাতে থাকতেই পদে পদে বিপদ, আর খালি হাতে। একান্ত অনুগত মামারু কাছে এসে ঘাড় নিচু করে দাঁড়ালো, যেন নিতান্ত অপরাধী। অনেকের মুখে পূর্বে শুনেছিলাম যে দক্ষিণ আমেরিকার অর্ধসভ্য ইন্ডিয়ানরা এত অনুগত যে প্রয়োজন হলে মনিবের জন্য প্রাণ পর্যন্ত দিতে এতটুকু দ্বিধা করে না। আজ তার প্রত্যক্ষ প্রমাণ পেলাম। বাস্তবিকই এদের প্রাণ আছে। বললাম, মামারু, এখনো প্রাণের আশা করিস? জলে ডাঙায় গাছের ওপরে চারিদিকে এত জমদূত, প্রতি মুহূর্তে এদের সম্মুখে পড়তে হবে, অথচ আমরা সম্পূর্ণ নিরস্ত্র। তার উপরে নিবিড় অন্ধকারময় জঙ্গল। এই জঙ্গলের শেষ যে কোথায় তাও জানি না। তবু আশা করিস আমরা ফিরে যেতে পারবো? মামারু ঘাড় নিচু করে চুপ করে রইল, কোনো কথা বলল না। আবার বললাম, এ যা জঙ্গল দেখতে পাচ্ছি, ফল ফুলারি তো কিছুই নেই। কিছু শিকার করে যে খাবো সে উপায়ও নেই, বন্দুকটাও গেছে। তারপর যে কোনো মুহূর্তে জাগুয়ার, পিউমা, টেপির বা পেকারির দলের সম্মুখে পড়ে যেতে পারি। আর এবার না হয় অসভ্যদের একটা দলকে ওই বন্দুক আর খাবার দিয়ে বিদায় করলি, কিন্তু একটা দলই তো শুধু এই জঙ্গলে বাস করে না। আবার যখন নতুন কোনো দলের সঙ্গে দেখা হবে তখন কি দিয়ে তাদের বিদায় করবি? তার চেয়ে ঢের ভালো ছিল ওই কাল সন্ধ্যায় সঙ্গীদের সঙ্গে জলে সমাধি নেওয়া বা ওই কুমিরার সাপের পেটে যাওয়া। না খেয়ে শুকিয়ে হোক, অসভ্যদের হাতে হোক বা জন্তু জানোয়ারের হাতেই হোক, মরতেই যখন আমাদের হবে তখন কি লাভ এভাবে তিলে তিলে মরণ যন্ত্রণা ভোগ করে? বললাম, মামারু, এখানে এক মুহূর্ত নয়, শিগগির চল, নদীর দিকেই এখন আমাদের যেতে হবে। অসভ্যদের পরিত্যক্ত কতগুলো তীর ইতস্তত পড়েছিল। মামারু যতগুলো পারল সেগুলোকে কুড়িয়ে নিল। বিপদে পড়লে মানুষ তার স্বাভাবিক বুদ্ধি যেমন হারিয়ে ফেলে, তেমনি আবার অনেক রকম উৎকট বুদ্ধি তার মাথায় গজিয়েও ওঠে। বললাম, ওগুলো দিয়ে কি হবে? মামারু স্বভাবতই অল্পভাষী, বলল, দুটো ধনুক এবার তৈরি করে নিতে পারলে এই জঙ্গলে পা বাড়ানো চলবে। অতি দুঃখের হাসি হেসে বললাম, কিরকম? মামারু কিছুমাত্র উদ্বেগ প্রকাশ না করে বলল, একেবারে মৃত্যুবান কথা। লক্ষ্য অব্যর্থ হলে শিকারও অব্যর্থ। আসুন, দুটো ধনুক আগে তৈরি করে নেওয়া যাক, পরে অন্য কথা। যে কথা সেই কাজ। 3 মিনিটের মধ্যেই দুটো ধনুক তৈরি হয়ে গেল। একটা গাছের 1/2 ইঞ্চি মোটা, 2.5 হাত লম্বা দুটো ডাল কেটে নিয়ে দুপাশ থেকে বেঁকিয়ে লতা দিয়ে ছিলা বাঁধা হলো। তীরগুলোকে তাড়া বেঁধে কোমরে ঝুলিয়ে মামারু বলল, এবার চলুন, কোন দিকে যেতে হবে? কয়েকটা তীর আর একটা ধনুক আমার হাতে দিয়ে বললে, সাবধান, ওই তীরের ফলা যেন গায়ে ছোঁয়া না লাগে। এই দেখুন, বিষ মাখানো রয়েছে, কেমন তেল তেল মতো চকচক করছে না? তাকিয়ে তা দেখলাম। বললাম, এ বিষ কিসের মামারু? মামারুর মুখে একটু হাসির রেখা দেখা দিল। বলল, গাছের বিষ। এত ভয়ঙ্কর বিষ সাপেরও নয়।
নাকের কাছে নিয়ে শুকলেও মৃত্যু অনিবার্য। এ গাছের বাতাস এসে গায়ে লাগলেও বিপদ। বলিস কি রে, এ জঙ্গলে সে গাছ আছে নাকি? অভাব কি, ওই চলতে চলতে আপনাকে দেখাবো কোন। ওই গাছগুলো থেকে বিষাক্ত রস নিয়েই জঙ্গলিরা শিকার করে। জন্তু, জানোয়ার, মানুষ, এমনকি সাপ পর্যন্ত মারে। জাগুয়ার, প্যান্থার, সমস্ত জানোয়ার এই তীরের কাছে একেবারে ঠান্ডা। আমরা আবার নদীর দিকে চলতে লাগলাম। সমস্ত বন নিস্তব্ধ। চারিদিকে তাকালে গা ছমছম করে ওঠে, যেন জঙ্গলের সমস্ত গাছপালাগুলো পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে হিংস্র দৃষ্টি মেলে আমাদের দিকে তাকিয়ে আছে। শুকনো পাতার উপর পা পড়লেও ওগুলো যেন রেগে উঠছে, কিরকম একটা অস্বাভাবিক শব্দ বেরুচ্ছে। জায়গায় জায়গায় ব্রাজিল বাদামের গাছগুলো যেন আকাশ ফুটো করে উঠে গিয়েছে। কোথায় কত উচ্চে গিয়ে সেগুলোর শেষ হয়েছে কাছাকাছি থেকে তা বুঝবার উপায় নেই। আর সেই অনুপাতে গাছগুলো তেমনি মোটা, যেন জঙ্গলের সমস্ত গাছগাছালির রাজা এরা। সবার উপরে মাথা তুলে সর্বক্ষণ সকলের উপর সতর্ক দৃষ্টি মেলে তাকিয়ে দেখছে। এ সময়কার মনের অবস্থা আমার বুঝিয়ে বলার সাধ্য নেই। কোথায় আছি, কোথায় চলেছি, কিছুই যেন খেয়াল নেই। যা থাকে কপালে তাই হবে। এর চেয়ে বেশি সান্ত্বনা আর এসব ক্ষেত্রে কী বা থাকতে পারে। বললাম, নদী তীরে আর গিয়ে কি লাভ মামারু? নদীপথে উজান স্রোত ঠেলে এগুলো তো আর সম্ভব হবে না। তার চেয়ে চল ওই জঙ্গলের ভেতর দিয়ে যাই। খালের মোহনা থেকে কত দূরেই বা এসেছি। মোহনা পর্যন্ত গিয়ে ওখান থেকে দিন তিনেকের পথ। আশা তো হচ্ছে বেরিয়ে যেতে পারবো। উফ, আমি আশা করতে পারিনি মামারু এত সব বিপদ শিগগিরই আমাদের সামনে এসে উপস্থিত হবে। বাপরে, কি ভয়ঙ্কর সেই সাপটার আকৃতি! আমি এখনো যেন সেটাকে চোখের উপর দেখতে পাচ্ছি। নদী বাঁয়ে রেখে জঙ্গলের ভেতর দিয়ে সবে কয়েক পা এগিয়েছি, কিন্তু আরেকটি পা এগোয় কার সাধ্য? জঙ্গল যেমনি গভীরতর এবং অন্ধকারময়, তেমনি একেবারে ঠাসা ঘন কাঁটা গাছের বন। সে কি বিশ্রী কাঁটা! সে গাছগুলোর ডালে ডালে পাতায় পাতায় যেন হাজারে হাজারে সূঁচ ফলে আছে। তার ভেতর দিয়ে পথ করে পা বাড়াতে যে চায় তাকে পাগল ছাড়া আর কি বলা যেতে পারে। মামারু বলল, এই টুবাকল বন ঠেলে এগোনো যাবে না। চলুন আমরা এই কাঁটা বন বায়ে রেখে নদী পিছনে রেখে আরও জঙ্গলের ভেতর ঢুকে পড়ি। যেখানে গিয়ে দেখতে পাবো এই বন শেষ হয়েছে, সেখান থেকে আবার মোহনার দিকে এগোতে থাকবো। আমি নিশ্চয়ই আপনাকে বলছি, ওই উত্তরের দিকে সোজা খানিকটা হাঁটতে পারলেই খাল পাবো। আশার একটু ক্ষীণ রেখা দেখতে পেয়ে আবার জঙ্গলের ভেতর দ্রুত পায়ে চলতে লাগলাম। কিন্তু এ কি! ঘন্টার পর ঘন্টা কেটে চলল। ঝোপঝাড় গাছপালা ঠেলে এগিয়ে চলেছি তো চলেছি, কাঁটা বন আর শেষ হয় না। আশা হয় একটু এগিয়েই হয়তো দেখতে পাবো যে কাঁটা বনটা শেষ হয়ে গেছে। আশায় আশায় আরও একটু চলি, কিন্তু হায়, সবই বৃথা। এরাও আমাদের সঙ্গে শত্রুতা করছে, যেন চারিদিক থেকে পিষে আমাদের মারতে চাইছে। পরপর কয়েকটা তাল জাতীয় গাছ দেখতে পেলাম। আশার আনন্দে উন্মত্তের মতো ছুটলাম। এবার তাহলে কাঁটা বনের হাত থেকে রেহাই পেলাম। ওহ, কিন্তু এ কি! হায় কপাল, এখানেও কি মরুর মরীচিকা! কাছে গিয়ে দেখলাম এখান থেকে আরম্ভ হয়েছে ফণিমনসা জাতীয় কাটা গাছের বন। এই বন আবার কত দূর চলে গিয়েছে কে জানে। মামারু বলল, কাজ নেই আর বেশি জঙ্গলে এগিয়ে, চলুন নদীর দিকে এবার ফিরি। নদীর কিনারা বেয়ে এগোনো যাক, তারপর যা থাকে বরাতে। ভালো মন্দ বিচার করে চলবার মতো মনের অবস্থা তখন আর ছিল না। একটা নিঃশ্বাস ফেলে শুধু বললাম, চল। হঠাৎ একটা গাছ দেখে আমার কাছ থেকে ছোড়াখানা চেয়ে নিয়ে মামারু বলল, এটা দুধ গাছ, আসুন এর দুধ খেয়ে আজকের মতন খিদে তো মিটিয়ে নি, তারপর অদৃষ্টে যা আছে তাই হবে। বলে কি, দুধ গাছ! গাছে কি তাহলে দুধ জন্মায় নাকি? দু চার কোপ মারতেই একখানা ছোট ডাল পড়ে গেল। সঙ্গে সঙ্গে গাছটার গা থেকে ফিনকি দিয়ে যেন সাদা রক্ত ছুটল। অবাক হয়ে দেখতে লাগলাম, সত্য সত্যই গাছটা থেকে দুধের মতন একরকম রস বেরুচ্ছে। মামারু বলল, শিগগির আসুন, দুধ পড়ে গেল, যতটা পারেন খেয়ে নিন, খাঁটি দুধের মতন রস এ গাছে, খুব ভালো।
দুই করতল একত্র করে পেতে চুমুক দিয়ে আকণ্ঠ পান করলাম। মামারু সঙ্গে সঙ্গে আর একখানা ডাল ভেঙে ফেলে খেতে আরম্ভ করল। বাস্তবিক এ যে দুধ নয়, গাছের রস, তা চোখের ওপর না দেখলে বিশ্বাস করা কঠিন। এ জঙ্গলের গাছপালাগুলোর ভেতরেও কত রহস্যই না আছে। ঈশ্বর এ জঙ্গলকে যেন সবকিছু দিয়ে নির্বাসিত করে রেখেছেন। মামারুর সমস্ত গা, হাত, পা দুধ রসে একেবারে মাখামাখি হয়ে গিয়েছিল। দন্তপাতি বিকশিত করে মুখ তুলে বলল, আমি আর একটুখানি খেয়ে নি। এই গাছ আবার যেখানে সেখানে পাওয়া যাবে না। আপনি একটু লক্ষ্য রাখবেন ওপর দিকে। গাছের উপর থেকে জাগুয়ার বা প্যান্থার বা অন্য কোনো জন্তু লাফিয়ে পড়তে পারে কিন্তু। তীর ধনুক হাতে নিয়ে ওপরের দিকে তাকাতে লাগলাম। মামারু দিব্যি পেটটা ভর্তি করে এসে হেসে বলল, আপনি যে শুধু ওপর দিকেই তাকাচ্ছেন, বলি পেছন থেকে বা আশপাশ থেকেও তো লাফিয়ে পড়তে পারে। এই জঙ্গলের জানোয়ারগুলো, বিশেষ করে এই জাগুয়ারগুলো চালাকিতে বোধহয় মানুষকেও ছাড়িয়ে যায়। দূর থেকে শিকার দেখতে পেয়ে গাছের ওপর উঠে নিঃশব্দে গাছের ডাল বেয়ে বেয়ে পাতার ফাঁকে ফাঁকে এগিয়ে এসে একেবারে ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে। আর একবার যদি লাফিয়ে ঠিক মতন পড়তে পারে, তাহলে এদের আক্রমণ একেবারে অব্যর্থ। তখন আর কোনো মতেই নিস্তার নেই। বিরক্ত হয়ে বাধা দিয়ে বললাম, থামারে বাপু তোর বক্তিমে। ঘাড়ে এসে যখন পড়বে তখন দেখা যাবে। তা বলে কি কাঁদতে হবে এখন বসে? যখন পড়বে তখনকার ব্যবস্থা তখন। আবেগের মুখে বাধা পেয়ে মামারু চুপ করল। আমরা আবার হাঁটতে শুরু করলাম। প্রায় 2 ঘন্টা সমানে কাঁটা গাছ আর জঙ্গল ঠেলে ঠেলে এগিয়ে একেবারে পরিশ্রান্ত হয়ে পড়লাম, কিন্তু তবুও নদীর দেখা নেই। কত দূরে নদী কে জানে। বললাম, মামারু, পথ ভুল করিনি তো? আর কত দূর? আর বেশি দূরে নয়, আমরা ঠিক পথেই আছি। বাদিকে একটা কাঁটা ঝোপের ওপাশে একটা গাছের মোটা গুঁড়ি লম্বালম্বি হয়ে পড়েছিল। দেখিয়ে বললাম, চল মামারু, ওই গুঁড়িটার উপর একটু বসে বিশ্রাম করে নি। পা দুখানা একেবারে লেগে গেছে। মামারু আমার হাত ধরে এক হ্যাঁচকা টান মেরে বলল, শিগগির এগিয়ে আসুন, এক মুহূর্ত এখানে দাঁড়াবেন না। তাড়াতাড়ি সরে গিয়ে বললাম, কেন রে? জোর পায়ে আরো খানিকটা এগিয়ে গিয়ে মামারু বলল, খবরদার, এই জঙ্গলে কোনো গাছের গুড়ির উপর ভুলেও বসতে যাবেন না, বলে রাখছি। কোনটা যে সাপ আর কোনটা যে গাছের গুড়ি তা চেনবার উপায় নেই। এক জায়গায় একইভাবে কতকাল পরে থেকে থেকে ওদের গায়ে শ্যাওলা, মাটি, আবর্জনা সব জমে থাকে, তখন আর সাপ বলে চেনাই যায় না। বিরাট দেহ নিয়ে নড়তে চড়তেও পারে না, সেই জন্য এরকম গাছের গুড়ির মতন এক একটা পড়ে থাকে। ছুটে গিয়ে জন্তু জানোয়ার ধরতে পারে না বটে, কিন্তু ওদের ওপর চোখাচোখি হলে আর পালাবার উপায় নেই। হ্যাঁ, ওরা শুধু চেয়ে থাকবে, আর ওই জন্তু জানোয়ার সে যত হিংস্র হোক, ওদের ঠিক মুখের ভেতর ঢুকে যাবে। এই সব জন্তু জানোয়ার খেয়েই তোরা বেঁচে থাকে। কত মানুষ যেগুলোকে গাছের গুড়ি ভেবে বসতে গিয়ে মারা পড়েছে না, তা ঠিক নেই। মামারু কথা যখন বলতে আরম্ভ করত, সহসা থামতে চাইতো না। আবার মুখ যখন বন্ধ করত, তখন সহসা আবার খুলতও না। বললাম, আচ্ছা, ওই তুই কি বলতে চাস? ওটা গাছের গুড়ি নয়, সাপ ছিল। মামারু বলল, অসম্ভব কিছুই নয়। দুজনে হাঁটতে হাঁটতে আরো অনেক দূর এগিয়ে জঙ্গলের ভেতর থেকেই জলের শব্দ শুনতে পেলাম। কেমন একটা স্বস্তি পেলাম, প্রাণ যেন হাঁপিয়ে উঠেছিল। এক মুহূর্ত দাঁড়িয়েই আমরা কিনারা বেয়ে উত্তরমুখ হাঁটতে লাগলাম, কিন্তু মাইল খানেক যেতে না যেতেই আবার এক বিষম সমস্যা এসে উপস্থিত হলো। ভুসভুসে বালি আর পাঁকের ভেতর পা বসে যেতে লাগলো। তার উপর মাঝে মাঝে কাঁটা ঝোপ আর দুর্ভেদ্য জঙ্গল একেবারে নদীর জলের ভেতর পর্যন্ত নেমে এসেছে। সেগুলো ঠেলে এগিয়ে যাওয়াও সম্ভব নয়। আবার কুমির আর মানুষ খেকো সাপের ভয়ে হাঁটু জলে নামতেও যেন গা ছমছম করে। মামারু বলল, এই ভীষণ কাটা বনের ভেতর দিয়ে পথ তৈরি করে এগোনো হয়তো সম্ভব হতো যদি উপযুক্ত অস্ত্র আমাদের সঙ্গে থাকতো, কিন্তু এখন উপায়। নদীর কিনারায় বসে দুজনেই মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলাম। মামারু বলল, আসুন, এক কাজ করা যাক। কালের মোহনা এখান থেকে খুব বেশি দূরে নয়। ওই যে বাঁশের জঙ্গল দেখা যাচ্ছে না, আসুন কতগুলো বাঁশ জড়ো করে আমরা একখানা ভেলা তৈরি করে ফেলি। কোমর জলে লগি ঠেলে ভেলাখানাকে ওই মোহনা পর্যন্ত নিতে পারলে ওখান থেকে যেতে বিশেষ আটকাবে না।
এর চেয়ে কিছু ভালো উপায় এখন আছে বলে তো মনে হচ্ছে না। পূর্বেই বলেছি, ভাবনা চিন্তার কতকটা বাইরে চলে গিয়েছিলাম। দ্বিরুক্তি না করে কোনো মতে কাঁটা ঝোপ সরিয়ে সরিয়ে বাঁশের জঙ্গল থেকে কয়েকটা বাঁশ টেনে বার করলাম দুজনে। আনুষঙ্গিকের অভাব এ জঙ্গলে নেই। অজস্র লতা সেখান দিয়ে ঝুলছে, দড়ির চেয়েও শক্ত ওগুলো। কতগুলো বাঁশ জলে ভাসিয়ে লতা দিয়ে সেগুলোকে পরপর সাজিয়ে বেঁধে ফেললাম। 2 ঘন্টার পরিশ্রমে সুন্দর একটা ভেলা তৈরি হয়ে গেল। দুখানা ছোট বাঁশ কায়দা করে কেটে লগি তৈরি করে নিয়ে আমরা আবার সেই নদীর বুকে ভাসতে লাগলাম, একখানা বাঁশের ভেলার ওপর। আজ আমরা দুজনে এই নদীর বুকে ভেসে চলেছি, কিন্তু গতকাল এমনি সময়ে আমরা ছিলাম 6 জন। আগামীকাল কি হবে সে কথা এখন থাক। এ আবার কি বিপদ রে! বিপরীত স্রোত বটে, কিন্তু আমরাও তো সমান দুজন মানুষ। প্রাণপণে লগি ঠেলেও যেন এক হাত এগোতে পারছি না। ভেলাখানাকে কে যেন প্রাণপণ শক্তিতে পিছন দিকে টেনে রেখেছে। বললাম, আমারু, এভাবে আর কতক্ষণ পরিশ্রম করতে পারবি? দম তো ফুরিয়ে আসছে। এভাবে আর। লগি মাটিতে লাগিয়ে ধনুকের মতন বাঁকা হয়ে ঠেলে মামারু বলল, এছাড়া দ্বিতীয় উপায় নেই। এইভাবে বেয়ে মোহনা পর্যন্ত যেতেই হবে আমাদের। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে আমরা উন্মত্তের মতন লগি হাতে বিপরীত স্রোতের বিরুদ্ধে লড়তে লাগলাম। ভেলাখানা যেন এতক্ষণে একটু একটু করে এগোচ্ছে মনে হতে লাগলো। মামারু পাগলের মতন লাফিয়ে উঠে লগি শূন্যে তুলে দ্বিগুণ জোরে জলের ভেতর ফেলে চিৎকার করে বলল, বেলা চলেছে, এবার জোরে, আরো জোরে লগি মারতে হবে, পারবো। মামারুর তখন অন্য মূর্তি। তার সে ভীষণ মূর্তি দেখে আমার ভাঙা বুকে যেন নতুন সাহস পেলাম। বাস্তবিক মানুষ যে কত অসাধ্য সাধন করতে পারে, ঠিক এই রকম চরম মুহূর্ত উপস্থিত না হলে তা বুঝবার উপায় নাই। কিন্তু সকলের উপরে একজন যিনি আছেন, তার ইচ্ছা, তার উদ্দেশ্য সব সময় আমরা বুঝতে পারি না। মনে হয় এ যেন তার পাগলামির খেয়াল। কেন? তাহলে বলি। প্রায় 60 মাইল এভাবে চলেছি। শরীর একেবারে অবশ হয়ে এসেছে। শরীরের ওপর দিয়ে যেন ঘামের স্রোত বয়ে চলেছে, কিন্তু আমাদের সেদিকে ভ্রুক্ষেপ নেই। যতক্ষণ মোহনায় পৌঁছতে না পারব ততক্ষণ আমরা একেবারে পাগল, দিশাহারা। কিন্তু এ কি! চলতি ভেলাখানা যেন একটা ধাক্কা খেয়ে থমকে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা দমকা হাওয়া এসে আমাদের গায়ে লাগলো। এক মুহূর্ত নদীর দিকে তাকিয়ে দেখলাম নদী এর ভেতরেই রীতিমতো চঞ্চল হয়ে উঠেছে। হাওয়াটা স্রোতের প্রতিকূলেই বইছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম একখণ্ড কালো মেঘ যেন সমস্ত আকাশে কালি গোলা ছড়িয়ে দিচ্ছে। মামারু এক ঝলক দেখেই অবস্থাটা বুঝে নিল। বলল, ভেলা একেবারে কুলে নিন, কিনারায় গাছের সঙ্গে বেঁধে ফেলি আগে, ঝড় উঠেছে। দেখতে দেখতে নদীর জলের গর্জন আর নাচন আরম্ভ হলো। ওপর থেকে 2-4 ফোঁটা জলও এসে গায়ে পড়ল। ভেলাখানা কিনারা দিয়েই চালাচ্ছিলাম। তাড়াতাড়ি একেবারে কুল ঘেঁষে লাগিয়ে মোটা লতা দিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেললাম। মামারু বলল, ঢেউয়ের বাড়ির চোটে এখানে দাঁড়ানো যাবে না, ওই ভেলার উপর দাঁড়িয়ে থাকা অসম্ভব। আসুন আমরা জঙ্গলের ভেতর গিয়ে দাঁড়াই, ঝড় থামলে আসবো। বলতে বলতে গাছপালা ভেঙে ঝড় ধেয়ে এলো, আর সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি। যেন জলে জঙ্গলে তুমুল যুদ্ধ বেঁধে গেল। আমরা কিনারা ছেড়ে একেবারে কাঁটা গাছের জঙ্গলের ভেতর গিয়ে দাঁড়ালাম। নদীর প্রলয় গর্জন আর তাণ্ডব নৃত্য, সেই সঙ্গে ঝড়ের শো শো শব্দ সমস্ত প্রকৃতিকে যেন তোলপাড় করে তুলল। প্রায় আধ ঘন্টা মাতামাতি করে ঝড় থেমে গেল। তাড়াতাড়ি ভেলাখানা খুলে আবার আমরা দ্বিগুণ উৎসাহে কিনারা ঘেঁষে চালাতে লাগলাম। ভেলা যেন চলতেই চাইছে না, জরাজীর্ণ বৃদ্ধের মতন যেন এক পা করে এগুচ্ছে। মামারু বলল, এভাবে এগোতে পারলেও আমাদের মার নেই, মোহনা পেতে আর কতক্ষণ। বললাম, মোহনায় পৌঁছেই তো আমরা জঙ্গল থেকে বেরোতে পারছি নে। সেখান থেকেও খালের উজান স্রোতে 3-4 দিনের পথ। তারপর না হয় সরু পাহাড়ি রাস্তা পাওয়া যাবে, কিন্তু এই স্রোত ঠেলে সারা রাস্তা যাওয়া কি সম্ভব হবে? মামারু বলল,
কিন্তু খালের দুপাশে যে অন্ধকারময় জঙ্গল আমরা দেখে এসেছি, তার ভেতর দিয়েও হেঁটে যাওয়া তো সম্ভব নয়। দুজনে ভেলার দুপাশে দাঁড়িয়ে লগি মাটিতে মারছি আর প্রাণপণে ঠেলে একটু একটু করে এগোচ্ছি। হঠাৎ সম্মুখে নজর পড়তেই আমাদের দুজনের আক্কেল একেবারে গুরুম হয়ে গেল। একটা প্রকাণ্ড তাল জাতীয় গাছ জলের তোড়ে পাড় ভেঙে গোড়া উপড়ে একেবারে নদীর ভিতর গিয়ে পড়েছে। গাছটার গোড়া থেকে খানিকটা জলের ওপর জেগে আছে, বাকি অংশ নদীর জলের ভিতর। একটা প্রকাণ্ড সাপ সেটার গুড়ির ওপর লম্বালম্বি হয়ে পড়ে আছে। সম্ভবত জলের ভেতর শিকার ধরবার আশায় জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। আমাদের শব্দ পেয়েই সাপটা আমাদের দিকে মুখ উঁচু করে ফিরল। আমরা ভেলাখানা যেভাবে বেয়ে নিচ্ছি, তাতে তার একেবারে মুখের কাছ দিয়েই আমাদের যেতে হয়। আমাদের ব্যবধান বোধহয় 30 হাতও এখন নয়। আমরা দুজনেই লগি কিনারার মাটিতে ঘা দিয়ে গভীর জলে ঠেলে দিলাম। উদ্দেশ্য সাপটার হাত এড়িয়ে ওপাশে গিয়ে আবার কিনারা ধরব। কিন্তু ভেলাখানাকে সেই যে অথই জলে দিক বিদিক জ্ঞান হারিয়ে ঠেলে নিলাম, সেই হলো আমাদের কাল। সাপটার কবল থেকে অব্যাহতি পেলাম বটে, কিন্তু সেই গভীর জল থেকে এত চেষ্টা করেও ভেলাখানাকে আর কিনারায় আনতে পারলাম না। সঙ্গে বৈঠা নাই, অথই জলে লগি মাটি পায় না। ভেলাখানা স্রোতের টানে ছোট ছোট ঢেউয়ের তালে তালে নাচতে নাচতে যে পথ ধরে এতখানি এলাম, সেই পথেই ভাসিয়ে নিয়ে চলল। আমি হায় হায় করে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। মামারু লগিটাকেই বৈঠার মতো করে বেয়ে ভেলাখানাকে কিনারায় আনতে এত চেষ্টা করতে লাগলো, কিন্তু প্রবল স্রোতের মুখে সবই বৃথা। স্রোতের গায়ে গা ভাসিয়ে দিয়ে বাঁশের প্রকাণ্ড ভেলাখানা অসহায় দুটো মানুষকে বুকে করে কোন অজানার উদ্দেশ্যে ছুটে চলল। আধ ঘন্টা প্রাণপণ শক্তিতে বেয়ে যতটা পথ উজান বেয়ে এসেছিলাম, বোধহয় 5 মিনিটেই সে পথ পেরিয়ে অনুকূল স্রোতে ভেসে চললাম। মামারু লগিটাকে ভেলার ওপর ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। আমি শটান শুয়ে পড়লাম। উপরে সদ্য মেঘমুক্ত নির্মল আকাশ আমাদের দিকে তাকিয়ে তখন যেন বিদ্রূপের হাসি হাসছে, আর অনন্ত জলরাশি নানা রকম সুরে গর্জন করে নানা রকম মূর্তিতে যেন ভ্রুকুটি করে বলছে, ওগো মুসাফির, এবার। মামারু চোখ বুজে শটান লম্বালম্বি হয়ে শুয়ে পড়েছিলাম। বললাম, আমরা এখন নদীর কোন দিকে? মামারু যেন অপরাধীর মতন কাঁপা গলায় বললে, আগে ওই নদীর মাঝখান দিয়েই টানা স্রোতে ভেসে চলেছি। এখন কি কোনো উপায় আর নেই? 1 মিনিট 2 মিনিট করে 10 মিনিট কেটে গেল। মামারুর কাছ থেকে কোনো উত্তরই এলো না। বুঝলাম উত্তর দেওয়ার মতন তার কোনো কথাই নেই। আবার বললাম, শুধু শুধু আর কেন মুখ কালো করে বসে আছিস মামারু? আমার মতো শুয়ে পড়। মাথায় হাত দিয়ে কতক্ষণ, ঘন্টা, কদিন বসে থাকতে পারবি তাই বল। তার চেয়ে দেখ, কি সুন্দর আকাশ, কি সুন্দর বাতাস, কি সুন্দর নদীর জলের বিচিত্র সুরের গান। আয়, আমরা ওই আকাশের পানে তাকিয়ে এই গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের ঘুম যেন আর না ভাঙে। মামারু আমার কথা শুনে যেন আবার একটু উত্তেজিত হয়ে উঠল। বললে, জীবনের ভয় মোটেই করি নে হুজুর, সেজন্য আমার এতটুকু ভাবনা নেই। আমি কেবল ভাবছি আমাদের দুর্ভাগ্যের কথা। কি আশ্চর্য, এই সম্পূর্ণ অসহায় অবস্থায় আমাদের মরণের মুখে আশ্রয় নিতে হবে। নিরুপায়, একেবারে নিরুপায়। নিরুপায় বলে কি? মন বিদ্রোহী হয়ে উঠল। একই কথা, আমাজনের যাত্রী নিরুপায় হয়ে মরণকে আলিঙ্গন করবে অসহায়ের মতন? না, কখনোই না, কিছুতেই না। লাফিয়ে উঠে বসলাম। চেয়ে দেখলাম ভেলাখানা শ্রোতাবর্তে পড়ে মাঝখান দিয়ে মোচার খোলার মতন নাচতে নাচতে আমাদের নিয়ে ছুটেছে। দুপাশে জঙ্গল মোটা কালো পর্দার মতন দেখা যাচ্ছে। গম্ভীর স্বরে বললাম, মামারু, ওই যে কিনারা দেখা যাচ্ছে না, চল
সাঁতরে গিয়ে উঠব। এখানে এভাবে না খেয়ে দিনের পর দিন শুকিয়ে মরতে পারবো না। হয়তো 500 মাইলের উপর ভেলা এভাবে ভেসেই চলবে। কিন্তু এই কুমির ভর্তি নদীতে ঝাঁপিয়ে পড়েই বা কি লাভ কর্তা? জেনে শুনে কুমিরের মুখে মাথা ঢুকিয়ে দেওয়া, এই বা কিভাবে পারা যায়? চলুন ভেসে তো চলি, তারপর বরাতে যা আছে তাই হবে। বেশ, তাই চল বলেই আবার শুয়ে পড়লাম। মামারও কিন্তু স্থির, নির্বাক, নিশ্চল হয়ে একইভাবে বসে রইল। সমস্ত রাত মাথার ওপর ফুটফুটে জ্যোৎস্না, মাঝে মাঝে মেঘ ঢাকা অন্ধকারের বুক চিরে বিদ্যুতের ঝিলিমিলি। সমস্ত দিন মাথার ওপর কাঠ ফাটা রোদ, মাঝে মাঝে ঝুপঝুপ বৃষ্টি। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, ক্রমে 5 দিন কেটে গেল। ভেসে চলেছি তো চলেছি, অনাহারে শরীর একেবারে অবসন্ন হয়ে পড়েছে। গলা যখন একেবারে শুকিয়ে যায়, তখন অতি কষ্টে হাত বাড়িয়ে একটু নোনা জল মুখের ভিতর দিয়ে গলা ভিজিয়ে নিই। কিন্তু 5 দিন তো একরকম করে কাটল, আর যে চলে না। অনাহারে শুকিয়ে তিলে তিলে মরণ যন্ত্রণা ভোগ, এই যে কত বড় শাস্তি, একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউই তা বুঝবে না। এই অজানা পথের শেষ যে কোথায়, কোথায় যে আমরা ভেসে চলেছি, একমাত্র জগদীশ্বর ছাড়া কে আর জানে। 6 দিনের দিন সকালে উঠে বসতেও যেন আমার কষ্ট হতে লাগলো। মামারুর দিকে তাকিয়ে দেখলাম বেচারি না খেতে পেয়ে একেবারে নেতিয়ে পড়েছে। আমায় উঠে বসতে দেখে একবার মুখ ফিরিয়ে করুণ নয়নে তাকিয়ে রইল। সে দৃষ্টির অর্থ আমি বুঝলাম। অতি কষ্টে বললাম, মামারু, সময় থাকতে যদি ভেলা ছেড়ে দিয়ে সাঁতরে কিনারায় গিয়ে উঠতাম, তাহলে দুর্দশা আজ আমাদের হতো না। কিন্তু এখন যে সাঁতরে দুহাতো যাব, শরীরের সে অবস্থা তো নেই। হঠাৎ শোঁ করে কি একটা যেন মাথার উপর দিয়ে উড়ে গেল। তাকিয়ে দেখলাম একটা তীর নদীর ভেতর কয়েক হাত তফাতে গিয়ে টুপ করে পড়ে ডুবে গেল। সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখলাম 2খানা রেড ইন্ডিয়ান দস্যুদের ছিপ এদিকেই আসছে। স্রোতের মুখে কাঠের ডোঙা জোরে চালিয়ে নদীর মাঝখান দিয়ে আমাদের পিছন পিছন এদিকেই তারা আসছে। এক মুহূর্ত তাকিয়ে দেখেই আগাগোড়া ব্যাপারটা বুঝে নিলাম। বসেছিলাম, শুয়ে পড়লাম। মামারুর দিকে তাকিয়ে বললাম, ঈশ্বর আর বেশি কষ্ট আমাদের দিলেন না মামারু। ওই দেখ কারা আসছে আমাদের একেবারেই উদ্ধার করতে। ততক্ষণে আরো 2টো তীর আশেপাশে জলের ভেতর এসে পড়ল। মামারু শুয়েছিল, উঠে বসে একবার তাকিয়ে দেখল, তারপরই কাঁপতে কাঁপতে ভেলার ওপর উঠে দাঁড়ালো। শুয়ে শুয়ে দেখতে লাগলাম মামারু হাত পা নেড়ে তাদের তীর ছুঁড়তে নিষেধ করছে, আর কেবলই পেটে হাত দিয়ে দেখাতে চাইছে যে আমরা বড়ই ক্ষুধার্ত, না খেয়ে মরছি, আমাদের উদ্ধার করো। তীর ছোড়া তারা সত্যি সত্যি বন্ধ করল। সঙ্গে সঙ্গে বোধহয় 2 মিনিটের মধ্যেই 2খানা ডোঙা জাতীয় কাঠের নৌকা আমাদের ভেলার দুপাশে এসে ভিড়ল। একবার তাকিয়ে দেখলাম এক এক নৌকোয় 3 জন করে জঙ্গলি। কি বিশ্রী এবং ভীষণ দর্শন ওরা, দেখেই যেন যমদূত বলে মনে হয়। সত্যিকার দস্যুর চেহারা বটে। গায়ের রং ঘোর তামাটে, উলঙ্গ বললেই চলে। একটু কটিবাস কোনো মতে পরিধানে রয়েছে। ঝাঁকড়া ঝাঁকড়া চুলের মধ্যে পাখির পালক গুঁজে দিয়ে বেঁধে রেখেছে। হাতে গলায় কুমিরের দাঁত ও জন্তু জানোয়ারের হাড়ের গয়না পরা। হাতে বড় বড় ধনুক আর গাছি গাছি বিষ মাখা তীর। যেন এ নদীর রাজা এরা। সেদিন একটা বন্দুক, এক ব্যাগ ভর্তি কার্ট্রিজ ও খাবার দাবার দিয়ে এমনি একটা দলকে মামারু বিদায় করেছিল। মামারু অসভ্যদের সর্দারের কাছে ওদের ভাষায় সম্ভবত আমাদের এই দুর্ভাগ্যের কথাই কেঁদে কেঁদে বলতে লাগলো। সর্দার আমাদের ভেলায় উঠে এলো। তারপর আমার উপর একবার জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে তাকালো। অসভ্যদের ভেতর একটা রীতি বরাবর লক্ষ্য করেছি, উপহার হিসেবে কিছু পেলেই ওরা অনেকটা ঠান্ডা হয়। শেষ সম্বল ছোড়াখানার কথা আমার মনে পড়ল। অতি কষ্টে উঠে বসে সর্দারকে সেখানা হাত বাড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে দিনের পর দিন অনাহারে একেবারে মিশিয়ে যাওয়া পেটটা হাত দিয়ে দেখালাম। ইঙ্গিতে
কিছু খাবারও চাইলাম। যতই নিষ্ঠুর হোক না কেন, মানুষ তো বটে। বিশেষ করে দলের সর্দাররা সাধারণত একটু নরম প্রকৃতির হয়ে থাকে। তাদের হৃদয়ে দয়ার পরিচয়ও কিছু পাওয়া যায়। সর্দার সম্ভবত আমাদের অসহায় অবস্থা বুঝতে পারল। দলের একজনকে কি ইশারা করতেই সে দুখণ্ড আঁত পোড়া আঁত কাঁচা কিসের মাংস আমাদের দিকে ছুঁড়ে ফেলে দিল। আমরা ক্ষুধার্ত জানোয়ারের মতন তাই লুফে নিয়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলাম। সর্দারকে মামারু সমস্ত বৃত্তান্তই খুলে বলছিল। সর্দার আমাদের দুজনকে এবার ভেলা ছেড়ে দিয়ে ওদের নৌকোয় উঠতে বললে। প্রথমটায় অবশ্য অন্যরকম ধারণা করেছিলাম, কিন্তু মামারু আমায় বুঝিয়ে দিল তা নয়। ওরা দয়া করে আমাদের কিনারায় পৌঁছে দিচ্ছে। অসভ্যদের ছিপ দুখানা আমাদের জলের রাজ্য থেকে জঙ্গলের রাজ্যে ছেড়ে দিয়ে চলে গেল। কয়েক মুহূর্তেই তাদের দ্রুতগামী নৌকা দুখানা স্রোতের মুখে কোথায় অদৃশ্য হয়ে গেল। জঙ্গল, আবার সেই অন্ধকারময় জঙ্গল। বললাম, মামারু, এবার এই কদিনে সেই মোহনা থেকে না হোক 500 মাইল দূরে এসে তো পড়েছি। এবার মামারু বলল, খিদে আর দাঁড়াতে পারছি না, আসুন কিছু খাবারের জোগাড় করি আগে, পরে অন্য কথা। জঙ্গলের ভেতর কয়েক পা এগিয়েই দেখতে পেলাম অগুন্তি গাট্টা পারছা গাছ। সরু লম্বা লম্বা গাছগুলোর সর্বাঙ্গ থাকে থাকে কে যেন কেটে রেখেছে। মামারু বললে, গাছগুলো থেকে রস বার করবার জন্যে কারা যেন সদ্য কেটে রেখেছে। নিশ্চয়ই এখানে রবার চাষির দল কাছে কোথাও আছে, আসুন আমরা খোঁজ করে দেখি। বলতে না বলতে দেখলাম জঙ্গলের ভেতর দিয়ে একদল লোক এগিয়ে আসছে। লক্ষ্য করে দেখলাম যা অনুমান করেছি ঠিক তাই। একদল অর্ধসভ্য রবার চাষি, সঙ্গে দুজন শ্বেতকায় বন্দুকধারী। কাছে আসতেই চিনলাম দুজনই আমেরিকান। এই কদিনে আমায় আর কোনো সভ্য মানুষ বলে চেনাই যাচ্ছিল না, তবু তারা আমার কাছে এসে চিনতে পারলেন। পরিচয় দিয়ে আমাদের পথের কাহিনী তাদের বললাম। সঙ্গে সঙ্গে কি ব্যবহার তাদের! পোশাক বদলে ফেলে তাদের দেওয়া নতুন পোশাক পরলাম। খাবারের আয়োজনেরও কোনো ত্রুটি হলো না। আমরা আবার যেন নতুন জীবন পেলাম। জিজ্ঞেস করে জানলাম এই শাখা নদী গিয়ে মূল অ্যামাজনে মিশেছে। মোহনা এখান থেকে 2 মাইলও নয়। এখান থেকেই 8 মাইল দূরে এদের দুখানা স্টিমার এই নদীর ঘাটেই বাঁধা রয়েছে। রাবার বোঝাই হচ্ছে, একখানা কালই ছেড়ে যাবে। পরদিন সকালে সূর্যদেব যখন জঙ্গলের মাথার ওপর লাল রং মেখে লাফিয়ে উঠলেন, তখন অ্যামাজনের বুক চিরে প্রকাণ্ড স্টিমারখানা গর্জন করতে করতে আমাদের নিয়ে ছুটেছে।